হবে হবে মানে ফাইনালি আমাদের বই থেকে দেয়া হবে। সো ওটার ঠিক হয়ে গেলে আমি পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন যে পিডিএফটা দিয়েছি এটা রাইটিং ব্যাচের, এবং এটা অনেক অ্যাডভান্স লেভেলের। আপনারা যারা পিডিএফটা খুলেছেন দেখেছেন, এখানে অনেক বিষয়ে দেয়া আছে যে সাধারণত টেন্স কিভাবে ব্যবহার করতে হবে একাডেমিক রাইটিং এ, ব্যক্তিগত জীবনে, স্পোকেন ইংরেজিতে, নানা জায়গায় আছে। যারা প্রিন্ট করছেন তারা তো খুবই ভালো করছেন, যেহেতু এটা পড়লে আপনি বুঝতে পারবেন যে ইটস নট আ নর্মাল শিট অ্যাকচুয়ালি। সো এতে অনেক কিছু আছে, রাইটিং এর বই বের হবে। সো আমরা এইসব নিয়ে কথা না বলি আজকে। আহ, কোনো অপ্রাসঙ্গিক কথা বললে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। এবং প্রথম যে ক্লাসগুলো আমি সাধারণত নিচ্ছি সেগুলো শিটের বাইরে থেকে নিচ্ছি, এক ধরনের শিটই পড়াচ্ছি। কিন্তু আমি এখন টেন্সের বেসিক ব্যাপারগুলো আলাপ করছি, যেগুলো শিট শিটে যেগুলো আছে এগুলো 10 টাইমস বেটার আর কি। আই মিন আরো অনেক অ্যাডভান্স জিনিসপত্র আছে। সো সবকিছু কমপ্লিট পড়তে হবে এমন কিছু না, বেসিক লেভেলের সময় সবকিছু পড়া উচিত হবে না। প্রথম ক্লাসেই আসলে আমাদের মনে রাখতে হবে যে বিগিনিং এ আমরা সবসময় কঠিন জিনিসপত্র পড়ার চেষ্টা করব না। আগে জিনিসটা শিখবো, দেন আমরা চেষ্টা করব যে আহ, বাকিগুলো কি করে শিখে ফেলা যায়। ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে ক্লাস শেষের জন্য অপেক্ষা করুন, 20 মিনিট সময় পাবেন প্রশ্ন করার জন্য। সো আজকে কোনো অপ্রাসঙ্গিক প্রশ্ন গ্রহণযোগ্য নয়। আমি গতদিন একটা টেন্স পড়িয়েছি। সাধারণত যে টেন্সগুলো খুব সহজ সেগুলো আমি সবগুলো টেন্স পড়াতে গেলে আমাদের 14 দিন সময় লাগবে। সেক্ষেত্রে আমরা শুধু একই যেহেতু ব্যাপার আপনারা তো দেখেছেন যে সবগুলো টেন্সের কিন্তু সেম ব্যাপার। আপনাকে তাহলে প্রাথমিকভাবে যে জিনিসগুলো মুখস্থ করা লাগবে, প্রাথমিকভাবে আপনার যে জিনিসগুলো মুখস্থ করা লাগবে সেই জিনিসগুলো কি? সেগুলো হচ্ছে টেন্সের স্ট্রাকচার এবং ভার্বের ফর্ম। আপনাদের গ্রামার বই নেই কার কার বাড়িতে? কার বাড়িতে গ্রামার বই আছে? সবার বাড়িতেই আছে। সো যাদের গ্রামার বই আছে, বইয়ে দেখবেন একটা চ্যাপ্টার আছে, নাম হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। কি বই আছে? এনি বই, মানে এনি বুকস, যে কোনো গ্রামার বই হবে, সেই গ্রামার বইয়ে লেখা থাকবে যে কনজুগেশন অফ ভার্ব, রাইট? দেখবেন এই চ্যাপ্টারটা আছে যাদের গ্রামারির সমস্যা আছে, মানে টেন্স শিখছেন একেবারে জিরো থেকে। সব বইয়ে আছে, বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো গ্রামার বই সাধারণত এইটা থাকবেই, অথবা ডিকশনারি থাকলেও সেখানে থাকে কনজুগেশন অফ ভার্ব। মানে ভার্বের যে 3টা ফর্ম আছে, এটা 300 বা 400 ভার্ব ফর্ম দেয়া আছে। তারা গুগলে সার্চ দিবেন, অথবা আমি একটা ফাইল আপনাদের লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকেও পড়তে পারবেন, ঠিক আছে? কনজুগেশন অফ ভার্ব বাংলা মিনিং সহ আমি একটা দিয়ে দিব, আপনারা সেটা পড়ে নিতে পারেন। সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনারা নিজেরা গুগলেও এটা পাওয়া যায়। যেটা আমার কাছেও একটা আছে, আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের 2000 শব্দ আছে, সবগুলো এখনো শেষ হয়নি যেহেতু আমরা বই বের করছি। সো তাও আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা লিঙ্ক থেকে পড়ে নিতে পারবেন, অথবা খাতায় নোট করতে পারবেন। এটা অবশ্যই সব গ্রামার বই আছে, ক্লাস 6 থেকে শুরু করে যে কোনো বই একটা পাইলেই হবে। ওকে। সো লাস্ট ক্লাসে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স পর্যন্ত এগিয়েছিলাম, এবং সেখানে আমি 4টা, হ্যাঁ, যাদের বই নাই তারা খুব ভালো, আমার বই আসছে, আপনারা তখন আমার বইটা নিতে পারবেন। এবং বইয়ে কি কি থাকবে সেটার একটা চ্যাপ্টার তো একটা দেখতেই পাচ্ছেন। সো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আমরা কিভাবে আহ, বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে পারি, এবং একটা ভাষা থেকে আরেকটা ভাষা কিভাবে কাজ করে। এখানে আমরা টেন্সের স্ট্রাকচার নিয়ে কথা বলেছিলাম, যে প্রত্যেকটা টেন্সের আসলে 2টা করে স্ট্রাকচার রয়েছে, একটা অ্যাক্টিভ এবং একটা প্যাসিভ। এটা হচ্ছে একটা নিয়মতান্ত্রিক ভাবে এগিয়ে যাওয়া, ঠিক আছে, স্ট্রাকচারাল ওয়েতে। সো বেসিক্যালি যেহেতু আমরা যে কোনো ভাষায় স্ট্রাকচারালি শিখি, ফার্স্ট অফ অল যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আপনাকে স্ট্রাকচারালি আগাইতে হবে। দের আর আদার ওয়েজ টু, বাট পরীক্ষাতে আদার ওয়েজ থেকে কোশ্চেন করা হবে না। মানে ইফ ইউ ডেভেলপ ইউর ইংলিশ বাই লিসেনিং অর আদার কমিউনিকেটিভ মেথড, আপনি এক্সামে ফেল করবেন, আই মিন গ্রামার এক্সামে ফেল করবেন। বিকজ আপনি ইংরেজি বলতেও পারবেন কিন্তু কোশ্চেন তো করা হবে গ্রামারের উপরে। সো লং উইথ দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষা শেখার পাশাপাশি আমরা কিন্তু পরীক্ষায় যে গ্রামার পড়বে
সেটাকেও সলভ করছি একই সাথে। ফলে আমাদেরকে কোনোভাবেই এখান থেকে ফ্লাকচুয়েট করা যাবে না, বেশি বোঝা যাবে না। আমি যখন ইনস্ট্রাকশন দিচ্ছি জাস্ট ফলো ইট। আপনি কোর্সের শেষে যেয়ে নিজে অনেক কিছু করতে পারবেন, ইউ ক্যান ডু এনিথিং, বাট নাও ফলো মাই এক্সাম্পলস, মাই ওয়েজ। ওকে, তো বলেছিলাম যে 4টা পদ্ধতি রয়েছে অনুবাদ করার। প্রথমটা হচ্ছে যে কোনো ভাষার, সেটা যদি ইংরেজি হয় তাহলে ইংরেজি বাক্যের ক্রিয়া খুঁজে বের করতে হবে, যদি বাংলা হয় তাহলে বাংলা বাক্যের ক্রিয়া খুঁজে বের করতে হবে। যদি আমরা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে চাই তাহলে একরকম হবে, এবং আমরা যদি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে চাই তাহলে আরেক রকম হবে ক্রিয়ার রূপ, রাইট? ইংরেজিতে ক্রিয়ার রূপ হয় কিরকম? ইংরেজিতে ক্রিয়ার রূপ হয় ইংরেজিতে ক্রিয়ার রূপ হয় এরকম: ডু, ডিড, ডান। আর বাংলাতে এরকম হয় যাওয়া, মূল ক্রিয়া থেকে যাওয়া, ওটাকে আমরা রূপান্তর করি যাই, গিয়েছিলাম, গিয়ে। ঠিক আছে, এরকম থাকে আর কি। এবং ক্রিয়ার রূপ দেখে টেন্স নির্ণয়। ক্রিয়ার রূপ বলতে বাংলাতে ক্রিয়ার, ইংরেজিতে ক্রিয়ার রূপ কিরকম, এটা হচ্ছে ক্রিয়ার ফর্ম। রূপ মানে কি? বাইরে থেকে যেটা দেখা যায়। ঠিক আছে, যার ওই যে আমরা অনেকে রূপ দেখে পাগল হইয়া যাই, রূপ মানে বাহ্যিক যে বিষয়টা রয়েছে, অর্থাৎ বাইরে থেকে যেটা অনুমান করা যায়, বাইরে থেকে যেটা দেখা যায়, সেটা হচ্ছে বাহ্যিক ব্যাপার, এটাকে রূপ বলে। রূপ বাংলাতে রূপ, ইংরেজিতে ফর্ম। ফরমেশন, ফর্ম মানে আমরা বিল্ডিং এর যে বাইরের রূপটা দেখি, দিস ইজ দ্য ফর্ম। এবং বিল্ডিং এর ভেতরে যেটা থাকে সেটাকে ইনফ্লেকশন বলি। সো সেটা আমরা পরে দেখবো যে ইনফ্লেকশন কি করে তৈরি হয়। ইনফ্লেকশন মানে নতুন কিছু যুক্ত করা, যেমন ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করি, ভার্বের সাথে আমরা এস বাই এস যুক্ত করি, এটাকে ইনফ্লেকশন বলে। অর্থাৎ নতুন কিছু আমরা যুক্ত করেও কিন্তু আমরা রূপ পরিবর্তন করতে পারি। সো ক্রিয়ার রূপ দেখে টেন্স নির্ণয় করতে হবে এবং ভয়েস নির্ণয় করতে হবে। আমি আগেও বলেছি যে আপনি যখনই কোনো জিনিসকে জটিল করবেন তখন জটিল হতে শুরু করবে। তো ভয়েস কিভাবে নির্ণয় করতে হয়, আমরা বলেছি যে আমাদেরকে একটা সাবজেক্ট চিনতে হবে। এখন আপনি যদি বলেন যে সাবজেক্টকে চেনার কোনো স্ট্যাটিক রুল আছে কিনা, ভাষার ক্ষেত্রে আসলে রুল বলে কিছু হবে না। কারণ ভাষা আমাদের একটা মনোজাগতিক ব্যাপার, সাইকোলিঙ্গুইস্টিক ম্যাটার। আই মিন আমরা চিন মন থেকে এই ভাষাটার এক ধরনের সৃষ্টি, চেতনা থেকে সৃষ্টি। সুতরাং এটাকে সায়েন্টিফিক এভিডেন্স ওয়াইজ প্রমাণ করার চেষ্টা করা যাবে না। অবভিয়াসলি এটাও সায়েন্টিফিক নলেজ, ভাষা বিজ্ঞান, কিন্তু সেখানে একেবারে বিজ্ঞানের মতো মেপে মেপে কোনো জিনিস নাই। তাহলে এখানে কি ব্যবহার করতে হয়? এখানে ব্যবহার করতে হয় কনসিয়াসনেস, অর্থাৎ আমাদের মানে কাণ্ড জ্ঞান ব্যবহার করতে হয়। যে ওকে, আমার অভ্যাসের সাথে সাথে আমরা জিনিসটা বুঝে যাব যে সাবজেক্টটা এক্স্যাক্টলি কোথায় থাকে। ঠিক আছে, সাবজেক্ট একটা পজিশন। যেমন আমি বলে দিয়েছি যে কাজ করা মানেই সে সাবজেক্ট হবে এমন কোনো কথা নেই। সাবজেক্ট একটা চেয়ার, এই চেয়ারে যে বসবে সে কাজ করুক আর নাই করুক সে সাবজেক্ট। ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্তের মতো, কাজ করুক আর নাই করুক চেয়ারে বসলেই সে সাবজেক্ট। যদি কাজ করে তাহলে তাকে আমরা বলবো কর্তা বা এজেন্ট, যদি কাজ না করে তাহলে আমরা তাকে সাবজেক্ট বলবো কিন্তু কর্তা বলতে পারবো না। তাহলে তাকে কি বলবো? রিসিভার বলে অনেকেই, অর্থাৎ যারা ফল ভোগ করে তারা। তো আমাদের এত কঠিন শব্দ জানার দরকার নেই, যা জানলেই হবে যে সাবজেক্ট ইজ ডুইং দ্য ওয়ার্ক। অর্থাৎ যে সাবজেক্টের জায়গায় বসে, আমরা একটু খেয়াল করি, সে আগামীকাল স্কুলে যাবে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় সে বসেছে, সে যাওয়া কাজটা করছে, এই যে ভার্ব যাবে, সে যাবে কাজটা করছে। সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস। তারপর আমরা যদি দেখি এখানে মাছ বিক্রি হয়, এখানে যে সাবজেক্ট হিসেবে বসেছে মাছ, সে নিজে নিজে বিক্রি হচ্ছে না, অর্থাৎ সাবজেক্ট ইজ নট ডুইং দ্য ওয়ার্ক, ইট ইজ প্যাসিভ। সো ইফ দ্য সাবজেক্ট ইজ ডুইং দ্য ওয়ার্ক, দ্য সেন্টেন্স উইল বি ইন অ্যাক্টিভ ভয়েস। ইফ দ্য সাবজেক্ট ইজ নট ডুইং দ্য ওয়ার্ক, ইট ইজ প্যাসিভ। এই কথাগুলোর উদ্দেশ্যটা হচ্ছে একটাই, বোঝানোর জন্য যে প্রত্যেকটা টেন্সের দুইটা স্ট্রাকচার রয়েছে। সো প্রাথমিকভাবে আমাদের যেহেতু বাক্যকে অন্য একটা স্ট্রাকচারে নিয়ে যেতে হবে, অন্য একটা স্ট্রাকচার বলতে আমি কি বোঝাতে চেয়েছি, অন্য ভাষার অর্থাৎ ইংরেজি ভাষায় নিয়ে যেতে হবে। তাহলে ইংরেজি ভাষাতে থাউজেন্ডস অফ স্ট্রাকচার রয়েছে। সাধারণত ইংরেজি ভাষায় 638টার মতো বেসিক স্ট্রাকচার রয়েছে। এবং এই স্ট্রাকচারগুলো আসলে আমাদের যে 9-10-এর বই পর্যন্ত আছে, অর্থাৎ 6 থেকে 12 পর্যন্ত যে বই আছে, এই বইগুলোতে ফলো করা হয়। অর্থাৎ আপনি দেখবেন 6-এর বইয়ে কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া হয় না সাধারণত, কম দেওয়া হয়, দেওয়া হলে দুই একটা। কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্স দিয়ে 6-এর যে টেক্সট বুকগুলো আছে সেগুলো বিল করা হয়, কারণ এগুলোতে ওই স্টুডেন্টরা ওর চেয়ে বেশি দ্রুত শিখতে পারবে না আমাদের দেশ অনুযায়ী।
ইংলিশ মিডিয়াম হলে প্রথম 6 এর ভেতরেই সবকিছুই থাকতো, মানে আমরা যা যা এখন পড়ছি বা যা যা শিখবো সবই 6 এর মধ্যেই শেখানো হয়। দে আর ফার মোর অ্যাডভান্স দেন আস। সো এটা হচ্ছে স্ট্রাকচারের ম্যাটার। সো আমরা কোন স্ট্রাকচারটা এক্স্যাক্টলি ফলো করবো এটা আমাকে খুঁজে বের করতে হবে। ইট ইজ জাস্ট লাইক প্লেয়িং আ গেম, আ পাজল। আপনি যখন নিজের ভাষা থেকে অন্য ভাষায় নিয়ে যাচ্ছেন, আপনি একটা পাজল সলভ করছেন, যে থাউজেন্ডস অফ স্ট্রাকচার্স, ভোকাবুলারিজ, ওয়ার্ডস। সো তার মধ্যে আমাকে জাস্ট খুঁজে খুঁজে একটা জায়গায় সেট করতে হবে, একটা স্ট্রাকচারের ভেতরে সেট করতে হবে, এখানে এটা বসবে। সেই স্ট্রাকচারটা কি হবে সেইটা নির্ধারণ করাটাই এই 4টা স্টেপের মূলনীতি, তাই না? প্রথম স্টেপে আমরা যখন টেন্স নির্ণয় করছি, তাহলে আমাদের স্ট্রাকচার কমে আসছে, যে হাজার হাজার অপশনের ভিতরে আমরা একটা অপশন পেলাম প্রেজেন্ট সিম্পল। যখন আমরা দেখলাম ক্রিয়ার শেষে কি আছে, অ, আ, ই, অন্তস্থ য়, এ বা এদের কার চিহ্ন। কার চিহ্ন তো বোঝেন, একার ওকার রস্বীকার, হ্যাঁ, মানে এদের যে কোনো কার চিহ্ন। কার তো বোঝেন নাকি, একার ওকার রস্বীকারের কথা বলা হয়েছে। সো দেখেন এর শেষে অন্তস্থ ইয় আছে, তার মানে আমরা বুঝে গেলাম যে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। ইংরেজিতে প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। তাহলে হাজার হাজার স্ট্রাকচারের ভেতরে আমরা ন্যারো স্ট্রাকচারের ভেতরে চলে আসলাম। ন্যারো বলতে আমাদের অপশন কমে আসলো, প্রেজেন্ট সিম্পলে চলে আসছি। এইবার প্রেজেন্ট সিম্পলে আসার পর আমরা তো আটকে গেলাম, যে প্রেজেন্ট সিম্পলে তো বাবা দুইটা স্ট্রাকচার রয়েছে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তাহলে আমরা ঠিক কোনটা ব্যবহার করব? দুইটা আছে, তাহলে আমাকে নির্ণয় করতে হবে যে এই বাক্যটা তাহলে কোন স্ট্রাকচারে পড়ে। এইটার জন্য আমাকে ভয়েস নির্ণয় করতে হচ্ছে, যে আমার যেহেতু দুইটা স্ট্রাকচার রয়েছে, আমাকে যে কোনো একটাতে যেতে হবে। সেই একটা কি হতে পারে? আইদার অ্যাক্টিভ অর প্যাসিভ। সো আমরা দেখবো যে সাবজেক্ট ইজ ডুইং দ্য ওয়ার্ক অর নট। এখানে সাবজেক্ট হচ্ছে বই, তাহলে বই কাজটা, বই কি বিক্রয় কাজটা করছে? করলে অ্যাক্টিভ, না করলে প্যাসিভ। যেহেতু করছে না, এটা প্যাসিভ ভয়েস, অর্থাৎ এই 2 নম্বর স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা হবে। কিছু পণ্ডিত ব্যক্তি কি করবে, এই একদম মুখস্থ স্ট্রাকচার অনুযায়ী বাক্য লেখার চেষ্টা করবে। না, আপনার যখন বেসিক খারাপ থাকবে, আপনি ধাপে ধাপে করবেন। আগে আপনি স্ট্রাকচারের দিকে তাকাবেন, স্ট্রাকচারে রয়েছে সাবজেক্ট, আমরা প্রথমে বসাবো বই। বইয়ের ইংরেজি কি? বুকস। যেহেতু একটা বই বিক্রি হয় না, অনেকগুলো, আমরা একটু মেন্টাল থিওরি ব্যবহার করে এখানে বুকস লিখলাম। এই বুক লিখলেও সমস্যা নেই। সো বুকস যেহেতু প্লুরাল, প্লুরালের জন্য অ্যামিজার থেকে আর বসে। অনেকে এটাও আমাকে জিজ্ঞেস করেছেন যে কোথায় অ্যাম বসে, আই এর সাথে অ্যাম বসে। আর যে কোনো থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য আমরা ইজ ব্যবহার করি। আই অ্যাম, ইউ এর সাথে আর, এরকম। যে কোনো প্লুরালের জন্য আর, আর সিঙ্গুলারের জন্য কি? থার্ড পার্সন সিঙ্গুলার, ইজ। এটাও বলে দিলাম যেহেতু ফাউন্ডেশন কোর্স। সো দেখেন, তাহলে আমরা এখান থেকে আর ব্যবহার করলাম একদম পাজলের মতো, রাইট? তিনটা থেকেই। এবং আমাকে ভার্বটার থার্ড ফর্ম লিখতে হবে। থার্ড ফর্ম মানে কি? ওই যে আমি বললাম কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ প্রত্যেকটা ভার্বের তিনটা করে বেসিক রূপ থাকে। সো আমার 3 নম্বর রূপটা লিখতে হবে। এই ভি3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, ওকে? পাস্ট পার্টিসিপল, আমাকে পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখতে হবে। কোথায়? ভার্ব হিসেবে লিখতে হবে। সো আমরা ভার্বটা ছিল সেল, মানে বিক্রি করা। এই 3 নম্বর ফর্মটা আমরা ব্যবহার করলাম সোল্ড। তো বুকস আর সোল্ড। এবার বাকি থাকে এখানে শব্দটা। সো আমরা এখানের ইংরেজি হচ্ছে হেয়ার, এইটুকু লিখে দিলে আমার পুরো বাক্যটা ইংরেজিতে কমপ্লিট হয়ে গেল। এবং এর মানে এই না যে এটা হচ্ছে প্রোটোটিপিক্যাল, অনেক ছোট্ট একটা মানে বাক্য আমরা অনুবাদ করেছি, কিন্তু যত বড় বাক্য হোক না কেন, স্ট্রাকচার কিন্তু সেমই হবে। অর্থাৎ বাক্যটা দেখতে বড় হবে কিন্তু তার উপাদানগুলো একই হবে। অর্থাৎ সেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা আহ বাকি অংশ থাকবে, আমরা এটাকে এক্সটেনশন বলি। অর্থাৎ ভার্বের উপর নির্ভর করে ভার্বের পরে কি বসে। সো আমাদের মূল বাক্যের স্ট্রাকচার হচ্ছে এই পর্যন্তই, আসলে এই সোল পর্যন্তই। অর্থাৎ প্রত্যেকটা বাক্য, ইংরেজিতে যত বাক্য আছে সবগুলোর বেসিক স্ট্রাকচার এই পর্যন্তই সীমাবদ্ধ, সাবজেক্ট প্লাস ভার্ব। বাকিটা নির্ভর করে যে আমরা কি ধরনের ভার্ব ব্যবহার করছি, সেটা আমরা আস্তে আস্তে সামনে শিখবো। সো এটা আমাদের প্রথম ক্লাসের বিষয় ছিল। আজকে আমরা শিখবো 2য় নম্বর টেন্স, অর্থাৎ ইংরেজিতে সর্বাধিক ব্যবহৃত টেন্সের একটা, পাস্ট সিম্পল টেন্স। আমি কিন্তু প্রথমে বেসিক শেখাচ্ছি, একদিনে এই শীটটা আমি কভার করে দিব ইন দ্য থার্ড ক্লাস। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা শীটের সবকিছু পড়বো আর কি, মানে যতটুকু আমাদের বেসিকের জন্য দরকার। ঠিক আছে, ওটার জন্য আমি একটা আপডেটেড শীট দিব, এর চেয়ে ছোট আর কি, বলে দিয়েছি। এইগুলোই থাকবে আর কি, একটু কম থাকবে। সো সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের নিয়ম একই। বাংলা ক্রিয়ার শেষে থাকবে ল, লাম, লেন, ত, তাম, তেন। দেখেন এটা একটা ছন্দ আকারে রয়েছে। আপনাদের যাদের ছন্দ মুখস্থ করা যায়, আপনারা একবার উচ্চারণ করলে এটা মনে থাকবে। বাংলা ক্রিয়ার শেষে ল, লাম, লেন, ত, তাম, তেন থাকতে পারে। এখন অনেকেই বলবেন স্যার এটা কি কোনো শর্টকাট? না, এটা শর্টকাট নয়। কারণ কি? কারণ বাংলা ব্যাকরণেও
টেন্স পরিবর্তন করার জন্য ক্রিয়ার রূপের পরিবর্তন করা হয়। অর্থাৎ আমরা যে টেন্স পরিবর্তন করি বাংলাতে, সেখানে মূল ক্রিয়াটা কি থাকে? যাওয়া। এর সাথে আমরা ই প্রত্যয় যুক্ত করি, তাই না? করে আমরা করি যাই। আমরা যখন প্রেজেন্ট সিম্পলে ব্যবহার করি তখন কি বলি? আমি যাই, সে যায়। সে যায়ের সময় আমরা অন্তস্থ ইয়া ইউজ করি, তাই না? যে আমির সাথে আমরা রসি ইউজ করি, এবং এই যে আমি যাই, সে যায়। এটা আবার অনেকে ভুলে যায়, আমিও মাঝে মাঝে যাই। আমি যাই, সে যায়। কিন্তু মূল কাজটা কি? যাওয়া। যাওয়াটা কিন্তু মূল ক্রিয়া, তার সাথে আমরা ল লাম লেন ত তাম তেন যুক্ত করি, করলে এটা পাস্ট সিম্পল টেন্স হয়। এখন ইংরেজিতে ইন্ডিকেটর দিয়েছি আমি। ইংরেজিতে কেন দিয়েছি? কারণ টেন্স শুধুমাত্র এখানে কাজে লাগবে এমন না, ইংরেজি সব বাক্যে টেন্স কাজে লাগবে। আপনার যখন রাইট ফর্ম অফ ভার্বে পড়বে, তখন তো বাক্য ইংরেজিতে থাকবে, তাই না? ধরুন এখানে এইভাবে দেয়া আছে যে আই ড্যাশ। একদম ইজি আনসার, আপনারা জানেন, এখানে সবাই আনসার করতে পারবে। লুক এট দিস। তো তখন আমাকে কি দেখে চিনতে হবে এই টেন্সটা? এখানে তো যেহেতু ভার্বই নাই, তাহলে আমাকে ইয়ে স্টার্টে দেখে টেন্সটা চিনতে হবে, রাইট? সেক্ষেত্রে আমি এখানে কোন ভার্ব বসাবো? ধরুন পরীক্ষাতে তো বাংলা বাক্য থাকবে না, রাইট ফর্ম ভার্ব এরকম থাকবে। তখন আমরা এই টাইম ইন্ডিকেটর গুলো দেখে বুঝবো যে এটা পাস্ট সিম্পল টেন্স। অর্থাৎ ইংরেজিতে কি করে চিনবো? দুইটাই আমি একই সাথে দিয়েছি, মানে আমরা এক ঢিলে 10 পাখি মেরেছি। সে 10 পাখিগুলো আমরা সামনে দেখতে পাবো যে কয়টা গ্রামার আমাদের কাভার হয়ে গেছে উইদিন ওয়ান টপিক। অর্থাৎ আমরা ভয়েসও শিখে ফেলেছি, একই সাথে অ্যাক্টিভ প্যাসিভ তো শিখছি, ট্রান্সলেশন শিখছি, টেন্স শিখছি, রাইট ফর্ম ভার্ব শিখছি। ওকে, সো আমরা এইবার শিখবো যে আমরা কি করে ওই নিয়মটা অ্যাপ্লাই করতে পারি, যে নিয়ম আমরা শিখলাম। কিভাবে অ্যাপ্লাই করতে পারি? টেন্স হারায় ফেললাম নাকি? ওকে, সো দেখেন আমরা এখানে বললাম যে আমি কাল সিনেমা দেখতে গিয়েছিলাম। আমরা ট্রান্সলেশনটা উইথড্র করলাম এখানে যেটা ছিলাম। সো দেখেন, আমরা কাল সিনেমা দেখতে গিয়েছিলাম। আমাদের প্রথম কাজটা হচ্ছে ক্রিয়া খুঁজে বের করা। সো আমাদের আছে গিয়েছিলাম। দেখেন তো ক্রিয়ার শেষে কি রয়েছে? ক্রিয়ার শেষে কি রয়েছে? এখন একটু ইন্টারাকশনের দরকার আছে, নাহলে মজা পাবেন না। ক্রিয়ার শেষে কি রয়েছে? কি পেয়েছি আমরা? লাম আছে, তাই না? তাহলে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারবো না? কোন টেন্স এটা? পাস্ট সিম্পল। এখন আমাদের দ্বিতীয় কাজটা কি? এখন আমরা হাজার হাজার স্ট্রাকচারের ভেতরে আমরা কোন স্ট্রাকচারে ফেলতে হবে এটা শিখে ফেলেছি না? যে এখন পাস্ট সিম্পলের স্ট্রাকচারে বাক্যটাকে লিখলেই এটার একটা অনুবাদ হতে পারে। এখন সিম্পল পাস্টে টেন্স রয়েছে, মানে স্ট্রাকচার রয়েছে কয়টা? দুইটা। একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম কোনটা? সেকেন্ড ফর্মটা, রাইট? সেকেন্ড ফর্ম আর কি। আরেকটা রয়েছে প্যাসিভে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্ব পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে স্ট্রাকচারটা। এখানে অনেকেই আছে যাদের স্ট্রাকচার মুখস্থ নাই। তারা কি করবেন? তারা খাওয়ার সময়, ঘুমানোর সময় স্ট্রাকচার মুখস্থ করবেন। অ্যান্ড আই ক্যান গ্যারান্টি ইউ, যদি আপনি কোর্স থেকে গ্রামার না শিখতে পারেন, আপনি, আমার মনে হয় যে আপনি আর লাইফে কখনো শিখতে পারবেন না। বিকজ এটা একবার পানির মতো করেই আলোচনা করা হচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে পাস্ট ফর্ম, রাইট? ডু, ডিড, ডান। সো ডিডটা হচ্ছে পাস্ট ফর্ম। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাকে গুলে খাইয়ে ফেলতে হবে। ওকে, তাহলে আমরা কোন স্ট্রাকচার, এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? দেখেন এখানে সাবজেক্টকে আমি, অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। সো আমাকে অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে। হোয়াট আই, অ্যাক্টিভ ভয়েসে লিখবো না? অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কোনটা? এটা সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম। সো দেখি আমরা প্রথমে সাবজেক্ট বসাই। সাবজেক্ট কোনটা? আমি। তারপর গিয়েছিলাম, ভার্ব। ওয়েন টু দ্য সিনেমা। গো টু দ্য সিনেমা মানে সিনেমা দেখতে যাওয়া আর কি, হ্যাঁ। সো আই ওয়েন্ট টু দ্য সিনেমা।
তারপর বাকি থেকে কি? ইয়েস্টারডে। কঠিন। সি না লিখলে চলবে, গো টু দ্য সিনেমা মানে সিনেমা দেখতে যাওয়া, ঠিক আছে? দেখতে লিখতে হবে না, আপনাকে বুঝতে হবে যে বাংলা আর ইংরেজিতে এক জিনিস না, দুইটা কি একই ভাষা নাকি? সবকিছুর অনুবাদ করতে হবে? এটা বললামই যে দুইটা আলাদা কালচারের ভাষা, রাইট? আবার বলে ভার্বের সেকেন্ড ফর্মের পরে টু বসে, এটা রুলস কোথায় লিখে দিছি আমি? রুল সবুজ মিয়া। আকিদুল কে? আপনি প্লিজ আনমিউট করুন, আপনার সাথে আমি একটা কথা বলতে চাই। হুইজ আকিদুল? একজন লিখছে ওয়েন না লিখে গো লেখা যাবে কিনা। আকিদুল প্লিজ আনমিউট ইউর সেলফ। আই ওয়ান্ট টু টক টু ইউ। হ্যাঁ, বলেন, আপনার প্রশ্নটা বলেন তো। কি রে ভাই, হারাই গেল নাকি? হ্যালো ভাই। ভাই বলেন। ভাই, মানে গো, মানে ওয়েন্ট না লিখে গো লিখা যায় না কেন? তো আপনি এখানে স্ট্রাকচারে কি লেখা আছে বাবা? বলেন তো কি লেখা আছে স্ট্রাকচার, অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচারে কি লেখা আছে? সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম। পাস্ট কি? ফর্ম। হ্যাঁ, তো আপনি কি করে গো লিখবেন? গো এর পাস্ট ফর্ম কি গো? না, তাহলে আপনি কেন গো লিখবেন? গন লিখতে, গন লিখা যায় না। আশ্চর্য, এখানে লেখা কি আছে? গন কোন ফর্ম? সেকেন্ড। এখন আপনি যদি আপনার শার্টের বদলে শাড়ি পরতে চান, এটা কি ঠিক হবে? না, কেন? এটা কেন আমার ঠিক এক হবে স্যার বলুন? বলছিল, তার জন্য বলতে। না, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে শাড়িও তো পোশাক, কেন পরা যাবে না? এটা মেয়েদের পোশাক। এক্স্যাক্টলি, সো এটা তো ওর ফর্ম না, এখানে লেখা আছে স্ট্রাকচারালি যে এটা পাস্ট ফর্ম। ইংরেজি তো আমাদের ভাষা নয়, তারা এইভাবে ব্যবহার করবে, সো আপনাকে তো এটাই করতে হবে। নাকি আপনি এখন ইংরেজদের জয় করে ভাষা চেঞ্জ করতে পারলে তাহলে আলাদা ব্যাপার। ইফ ইউ বিকাম না ভাই, দ্রোণ। মানে আমার কলেজের স্যার বলছে এটা, কি বলছে? মানে গন হবে। স্যারের সাথে আমার তর্ক, কিন্তু স্যার আমার তর্ক বুঝিয়ে দিল এটা গন হবে। কোথায় গন হবে? মানে ওয়েন্ট হবে না। আই গন টু দ্য সিনেমা ইয়েস্টারডে। এটাই তো আমার, মানে এটাই তো বেজার লাগতেছে। ও মাই গড, বলেন কি? কঠিন সমস্যা। ঠিক আছে। তার জন্য আপনার কোয়েশ্চেন করবো। হ্যাঁ, আমিও বুঝেছি, কিন্তু আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত স্ট্রাকচার রয়েছে এবং আমরা সেটাই ফলো করি, আদারওয়াইজ আপনিও শাড়ি পরতে পারতেন। দ্যাটস ইট, ওকে, থ্যাংক ইউ। এখন একজন বলে যে আমরা ক্রিয়া চিনব কি করে? এটাও একটা বেসিক ব্যাপার। বলেন তো বাংলা বাক্যের ক্রিয়াপদ কোথায় থাকে? বাক্যের শেষে, হ্যাঁ। সো একটু একটু বুদ্ধি ব্যবহার করতে হবে সবসময়, তাই না? এটা তো করতেই হবে, রাইট। এবং ইংরেজি বাক্যে থাকে সাবজেক্টের পরে।
এটা হচ্ছে ইংরেজির সাথে বাংলার ডিফারেন্স। আমি প্রথমেই বলেছি একদম ক্লাসের শুরুতে, এই শিটের শুরুতেই লেখা আছে এই কথাটা, আছে না? প্রত্যেকটা অ্যাক্টিভ প্যাসিভ থাকবে, প্রত্যেকটা বাক্যেই থাকবে। আমি আবার রাগ করলাম কোথায়? এত সুন্দর করে উত্তর দিচ্ছি, এরা খুশি হয় না, আমি বুঝলাম না। যাই হোক, আমি কি আমার রাগ করে কোনো লাভ আছে নাকি? আশ্চর্য, আমি তো মজা করি একটু একটু। সো সামটাইমস একটু আমাদের হাসি ঠাট্টার কমেডিয়ানত্ব দরকার আছে, রাইট? সো দেখেন, সে কাল রাতে আমাকে ফোন করেছিল। সো এখানে ধরুন আমরা অ্যান্সারটা দেখি, দেখেই নিলাম একবার। হ্যাঁ, বাংলা বাক্যের ক্ষেত্রে সবসময় ক্রিয়া শেষেই বসবে, যদি সেটা পূর্ণ বাক্য হয়ে থাকে। আলাদা স্টাইল থাকতে পারে, রেটোরিক্যাল কোশ্চেন থাকতেই পারে, সেটা আলাদা ব্যাপার। আই ওয়েন্ট টু ওয়াচ দ্য সিনেমা ইয়েস্টারডে, কোনো সমস্যা নেই ভাইয়া। আমি এই জিনিসটাকে শর্টকাট করেছি, কারণ ইংরেজিটা এটা ওয়েন টু সিনেমা বলতে সিনেমা দেখতে যাওয়া বোঝায়, ঠিক আছে? এটাকে কোলোকেশন বলে। সো আপনি হুদায় একটা শব্দ কেন বেশি লিখবেন, এই জন্য লিখিনি। ওকে, সে কাল রাতে আমাকে ফোন করেছিল। আমরা একটু চেক করি, তাহলে আমাদের বাংলা ক্রিয়া শেষে কি রয়েছে? ল রয়েছে। ল থাকলে কি হবে? পাস্ট সিম্পল টেন্স। ইয়া, এখানে কিছু পণ্ডিত আছে আবার আমাদের বাক্য দিয়ে কয়টা প্যাসিভ করতে। ভাই ওয়েট করো, থার্ড ক্লাস অব্দি তোমাদের আমি সাইজ করছি। যে ক্লাসে যেটা পড়াচ্ছি এটা মনোযোগ দাও। So, সে কাল রাতে আমাকে ফোন করেছিল, রাইট? আমরা ল পেয়েছি। তারপরে কি করতে হবে আমাকে? ভার্ব নির্ণয় করতে হবে, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অ্যাক্টিভ, রাইট? তাহলে প্রথমে কি হবে? সাবজেক্ট হি, তারপর ভার্বের কোন ফর্ম? কল্ড মি ইয়েস্টারডে, রাইট? কল্ডের জায়গায় ফোনও লেখা যাবে, আপনি যেটা ভালো লাগে। হ্যাঁ, আমি বলেছি কোনো প্যাচাল নাই কিন্তু। ওয়াজ কেন হবে ভাইয়া? এটা তো প্যাসিভ ভয়েস না। লাস্ট নাইট, সরি ইয়েস্টারডে লিখে ফেলেছি আমি, সরি। সো বাড়িটি গত বছর তো, আচ্ছা আমরা দেখি, গাড়িটি দ্রুত মেরামত করা হয়েছিল। আমরা এই বাক্যটি ট্রান্সলেট করে দেখি। গাড়িটি দ্রুত মেরামত করা হয়েছিল, এটা প্রথমে আমাদের ল লাম লেন, আমরা দেখলাম ক্রিয়া শেষে কি আছে? ল। তারপর না বাবা, ইয়েস্টারডে না লিখলে ভুল হবে না। আমি ক্লাসে কি বলেছিলাম, এতদিন গল্প করে আমি কি বুঝাইছি? যে আপনি যদি কারেক্ট ইংলিশে লেখেন, নো প্রবলেম, ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ ভোকাবুলারি হুইচ মিনস দ্য সেম, রাইট? কাছাকাছি অর্থ হলেই মোটামুটি নো প্রবলেম। কেউ আপনাকে ট্রান্সলেশনে ভুল ধরবে না। আপনি ইংরেজিটাকে বলেন না ভাই, শুধু আই এম গো বলেন না, তাহলে মানিজ্য সারা হয়ে যাবে, ঠিক আছে? শুধু টেন্সটা ঠিক রাখলে হবে, অনেকেই টেন্স ভয়েসে ঠিক রাখতে পারে না। বাংলাদেশের অর্ধেক লোক হি সি ঠিক রাখতে পারে না। আপনি দেখবেন ইংরেজি বলতে গেলে মেয়েরা হয়ে যায় ছেলে, আর ছেলেরা মেয়ে, মানে প্রচুর হিসি ভুল হয়। আপনারা ইংরেজি বলেছেন কখনো? বলে দেখবেন যে আমরা প্রোনাউন ঠিক রাখতে পারি না। দেখেন, গাড়িটি দ্রুত মেরামত করা হয়েছিল, আমরা প্রথমে ল লাম লেন ত তাম তেম পাচ্ছি।
রাইট? তাহলে আমরা পাস্ট সিম্পল টেন্স, দেন আমাদের ভয়েস নির্ণয় করতে হবে। দেখেন গাড়িটি সাবজেক্ট হিসেবে রয়েছে শুরুতেই, গাড়ি কি নিজে নিজে মেরামত হলো, অর্থাৎ দ্য সাবজেক্ট ইজ নট ডুইং দ্য ওয়ার্ক। প্যাসিভ, তাহলে আমাকে প্যাসিভ স্ট্রাকচারে করতে হবে। প্যাসিভ স্ট্রাকচার কোনটা? সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইট? সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি একদম সহজ করে বোঝাচ্ছি, কারণ আমাদের অনেকেরই এখানেও গ্যাপ রয়েছে, মানে এইটুকু বুঝতেও কষ্ট হবে। সো আমি বললাম যে স্ট্রাকচার একদম ফলো করতে হবে, জাস্ট এখানে আর কোনো উপায় নাই। সো আমরা সাবজেক্ট দিব দিকার, ওয়াজ ওয়্যার থেকে একটা বসবে, কারের সাথে ওয়াজ নাকি ওয়্যার বসবে? ওয়াজ। মেরামত করা ইংরেজি রিপেয়ার, মেন মানে মেরামত করা হতে পারে। সো রিপেয়ার্ড ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। দেন হচ্ছে যে কুইকলি আর র্যাপিডলি, যেটাই বলেন, যে কোনো ভোকাবুলারি দিলে হবে। ওকে, তারপর দেখেন মিটিংটি হঠাৎ বাতিল করা হয়েছিল, আমরা শেষে কি পেয়েছি? ল পেয়েছি, তাহলে এটা পাস্ট সিম্পল টেন্স। তারপর আমরা দেখেছি মিটিংটি নিজে নিজে বাতিল হয়নি, সো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখেন তাহলে প্যাসিভ ভয়েসে আমরা সাবজেক্ট ব্যবহার করছি দ্য মিটিং, তারপর আমরা ওয়াজ ওয়্যার থেকে একটা ওয়াজ, তারপর হচ্ছে ক্যান্সেল করা ইংরেজি ক্যান্সেল, বাতিল করা ক্যান্সেলড, পাস্ট পার্টিসিপল, অ্যান্ড দেন হঠাৎ সাডেনলি। ইন্টারেস্টিং না? এর চেয়ে সহজ হবে না। পোস্টপন, রাইট, ভেরি গুড। পোস্টপন মানে আরেকটু অর্থ চেঞ্জ হয়, বাট এটা ইউজ করা যাবে, অসুবিধা নেই। পোস্টপন মানে সময় বদলে দেয় আর কি, স্থগিত করে আবার দেয়া হলো। একজন বলে ভাইয়া ভার্বের যে তিনটা রূপ আছে তা পারবো কিভাবে, এর কোনো শর্টকাট আছে নাকি? এর কোনো শর্টকাট আছে আপনাদের জানা কারোর? থাকলে একটু ভাইয়াকে পাঠিয়ে দিন। এর একমাত্র শর্টকাট হচ্ছে ভার্বগুলো মুখস্থ করা। ওয়াজ ওয়্যার কাদের সাথে বসবে? হ্যাঁ, যারা এটা করতে চান তারা একটা কাজ করতে পারেন। এখন কি ইউনিশ সরকার আছে? ইউনিশ সরকারের বাড়ি ঘেরাও করতে পারেন, যে বাংলাকে আন্তর্জাতিক ভাষা বানানো হোক। ইউনুস একটা ব্যবস্থা নিতে পারে, কারণ বেচারা আন্দোলনের মুখে জীবনটা শেষ হয়ে গেল। সো ওয়াজ এর কার সাথে বসবে? সিঙ্গুলার হলে অজ, প্লুরাল হলে ওয়্যার। সিঙ্গুলার হচ্ছে ওয়াজ, আমি ইজ এর কথা যেটা বলেছি, প্লুরাল হলে ওয়্যার, কিন্তু ইউ এর সাথে ওয়্যার বসবে সবসময়, নাকি? ইউ এর সাথে যেহেতু আর বসে, ওয়্যারও বসবে। একজন বলে প্যাসিভ কিভাবে চিনবো? আপনি গত ক্লাসে ছিলেন রাব্বি খান? রাব্বি খান আপনি গত ক্লাসে ছিলেন, তা কি বুঝলাম তাহলে? প্যাসিভ কি করে চিনবো আমরা? যিনি ছিলেন না তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হোক। দেন আমরা একটা আরো বেসিক ব্যাপারে জানবো, সেটা হচ্ছে যে ভার্বের বিভিন্ন ফর্ম রয়েছে। ভার্বের বিভিন্ন ফর্ম রয়েছে। ইংরেজিতে ভার্বের ফর্ম রয়েছে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং আইএনজি ফর্ম। ওকে, বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা সাধারণত যেমন গো, ওয়েন, গন, শেষেরটা উচ্চারণ কি হবে? গান বললেন না কেউ আবার? এটা কিন্তু গন। গান মানে তো জানেন নাকি? গান মানে কি? বন্দুক, ঠিক আছে? ভুল করে গনের জায়গায় গান বললে বিদেশের এম্বাসি থেকে কিন্তু আপনি অ্যারেস্ট করে ফেলতে পারে, ঠিক আছে? হ্যাঁ, তাও অনেকে বলে গো ইন গান, আমি অনেক টিচারের মধ্যে দেখছি। ভার্বের বিভিন্ন ফর্ম রয়েছে। এখন আপনারা অনেকেই বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের নাম শুনেছেন, অনেকেই মনে করেন দুইটা একই জিনিস। কি শুনেছেন? বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম, রাইট? সো ইংরেজিতে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম কি একই জিনিস? ইয়েস অর নো?
কেন একই জিনিস না? তো গো এর বেস ফর্ম কি আর প্রেজেন্ট ফর্ম কি? চলেন আজকে আমরা একটা জিনিস শিখে আসি, কারণ এটা আমাদের সামনের দিনে খুব কাজে লাগবে। ধরেন আমরা একটা বাংলা শব্দ দেখি, বাংলা শব্দটা যাই থেকে শুরু করি। যাই, ঠিক আছে? যাই হচ্ছে কোন শব্দ থেকে আসছে? ইংরেজি বাংলাতে এর মূল শব্দ কিন্তু গ্রি, অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে এসেছে। আপনারা ক্রিয়ামূল পড়েছেন কে কে এখানে? ক্রিয়ামূল, ক্রিয়ামূল পড়েছেন না? ক্রিয়ামূল পড়েছেন কি? ক্রিয়ামূলের চিহ্ন আছে, ক্রিয়ামূলের চিহ্ন চেনেন? রেটিও ওভার বললো একজন। বাহ বাহ বাহ, হোয়াট এ নেম! মাস্টারি করে আমি কত সুন্দর সুন্দর জিনিস শিখি, দেখছেন? আমাদের সবাইকে শিখতে হবে। সেটা কি? এই যে চিহ্নটা এটা দেখা যায়, এই চিহ্নর নাম কি? হ্যাঁ, আমরা অনেকে রুট ওভার বলি। রুট ওভার না, এটা রুটই, হ্যাঁ। সো রাইট, ঠিক চিহ্ন, এটা হচ্ছে রুট চিহ্ন, হ্যাঁ। এই যে ধরেন ক্রিয়ার উপরে থাকে, আমরা এই চিহ্নটা আনার চেষ্টা করি, দেখি কম্পিউটারে আছে। ওকে, আমাদের না হলে চলবে, আমাদের এই চিহ্ন দিয়ে চলবে, রাস। সো লুক এট দিস, আমরা বাংলাতে যে ক্রিয়ামূল দেখি, ক্রিয়ামূল বলে এটাকে, হ্যাঁ। ইংরেজিতেও ক্রিয়ামূল রয়েছে, অর্থাৎ ক্রিয়ার একটা মূল আছে। এই মূলটাকে আমরা ইংরেজিতে বলি বেইজ। বেইজের বাংলা কি? মূল। এবং মূল ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম কিন্তু এক জিনিস না। যেমন আমরা যদি দেখি, যাওয়া শব্দটাকে আমরা যদি মূল ধরি, তাহলে প্রেজেন্ট ফর্ম কোনটা? যায় বা যায়। কি বাংলাতে? এই যে দেখেন, এইটা থাকে বেইজ চিহ্ন হিসেবে, আমরা যদি গ্রির আগে বসাই। তো দেখেন, এইটা দেখেছেন কে কে? এটাকে ধাতু চিহ্ন বলে, রাইট? ক্রিয়ামূলের চিহ্ন। যাই বা যায়, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, রাইট? তাহলে আমাদের মূলটা কি এসেছে? যাওয়া থেকে। যে দেখেনি সে কি আর বলবো, তাকে কি বলা উচিত? আহ কিন্তু বাংলা ব্যাকরণের 6 থেকে আছে। যাই হোক, যাওয়ার সাথে আমরা যদি ই যোগ করি, তাহলে যাই বা যাই তৈরি হয়। এখন ইংরেজিতেও সেম জিনিসটা আছে। বাংলাতে রয়েছে সাফিক্স এবং প্রিফিক্স। সাফিক্সের কথা তো আপনারা জানেন। সাফিক্স এবং প্রিফিক্স চিনেন তো নাকি? মানে একটা শব্দের সাথে যদি আমরা আহ সামনে যোগ করি, তাহলে এটাকে আমরা প্রিফিক্স বলি। আমরা যদি পেছনে যুক্ত করি, তাহলে সাফিক্স বলি, রাইট? যেমন আমরা যদি বলি যে প্রিজার্ভ, এর সাথে আমরা প্রিজার্ভেশন, এশন যোগ করছি, রাইট? উপসর্গ অনুসর্গ, রাইট? এগুলো বাংলাতেও যুক্ত হয়, ইংরেজিতেও যুক্ত হয়, শুধু নামটা আলাদা। সাফিক্স এবং কি প্রিফিক্স।
আরেকটা আছে ইনফিক্স। কি আছে? ইনফিক্স, রাইট। অ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ, ভেরি গুড। এই তো আমরা এগুলো যুক্ত করে শব্দের পরিবর্তন করে থাকি, পাড়াবিশেষ পরিবর্তন করে থাকি, অর্থাৎ একটা নাউনকে আমরা ভার্বে রূপান্তর করতে পারি। প্রিফিক্স নাকি পেছনে যোগ হয়? মিস্টার আই বলেছেন প্রিফিক্স মানে কি? প্রি মানে সামনে। প্রি মানে কি ভাই? সামনে। সামনে, সামনে ফিক্স, ফিক্স মানে যোগ করা আর কি। ইনফিক্স মানে ভেতরে যুক্ত হওয়া। ঠিক আছে, ইনফিক্স মানে কি? শব্দের ভেতরে প্রবেশ করা। আচ্ছা, পড়েন নাই তো ঠিক আছে, এটা তো নাই আপনাদের কথায়, মানে ব্যাকরণে এটা নাই, আমরা আজকে শিখবো। কি বলেছি? ইনফিক্স মানে কি? ভেতরে যুক্ত হওয়া। এখন দেখেন, আমরা যদি বেস ফর্মের সাথে ডু যুক্ত করি তাহলে প্রেজেন্ট ফর্ম তৈরি হয়। কি বলেছি? আমরা বেস ফর্মের সাথে যদি ডু যুক্ত করি তাহলে কোন ফর্ম তৈরি হবে? প্রেজেন্ট ফর্ম। কিরকম? যদি আমরা এই বাক্যটা দেখি, আই গো টু স্কুল, একদম সিম্পল বাক্য। এই বাক্যের গো প্রেজেন্ট ফর্ম নাকি বেস ফর্ম? অনেকে বলবে আমরা জানবো কি করে যে এটা কোন ফর্ম? বাবা, আমি তো কিছুদিন আগে স্ট্রাকচার শেখালাম না? স্ট্রাকচারে কি লেখা ছিল? বেস ফর্ম লেখা ছিল। এই যে বাপ, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স না? প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারে কি লেখা আছে? সারা দিন রাত পড়িয়ে যদি বলে এটা। এই যে লেখা আছে দেখেন, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম এস বা ইয়ের যুক্ত হতে পারে। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে রয়েছে, রাইট? কারণ এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারে কি লেখা আছে? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তার মানে এখানে যে বাক্যটা রয়েছে, এই বাক্যের গো এর ভেতরে দুইটা জিনিস আছে, একটা ডু প্লাস গো, টু স্কুল। তো আপনারা এতদিন খুঁজে বেড়ান না যে আসলে ডুটা কোত্থেকে আসে? টিচাররা বলে দেয় যে ডুটা বাইরে থেকে টেনে আনতে হয়। ঠিক আছে, টিচাররা বলে বাইরে থেকে টেনে আনা হয়, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন প্লেনকে আকাশে উঠতে দেখেন, সেই প্লেনের চাকা কি দেখা যায়? দেখা যায় না। কিন্তু প্লেন যখন আকাশে ওড়ে, ওড়া শুরু করে, তখন চাকার মাধ্যমে ওড়া শুরু করে। কিন্তু প্লেন যখন আকাশে ওড়ে, মানে আকাশে উঠে যায়, তখন চাকাগুলো কি হয়? আস্তে আস্তে প্লেনের ভেতরে প্রবেশ করে। আবার প্লেন যখন ল্যান্ড করে, তখনও কিন্তু চাকাগুলো আবার বের করে দেয়, রাইট? ল্যান্ড করার ঠিক আগে আপনি যদি আকাশে উড্ডীয়মান অবস্থায় প্লেন দেখেন, তাহলে তার চাকা কখনো দেখতে পাবেন না। তার মানে এই ব্যাপারটা একই রকম। আমরা যখন নেগেটিভ করি অথবা আমরা যখন ইন্টারোগেটিভ করি, তখন আমরা ডুটাকে বের করে নিয়ে আসি। ঠিক আছে? ফাতেমা ইসলাম, আপনি হচ্ছে বাড়িতে মানে কোনো আজকের টপিকের সাথে ইরেলেভেন্ট কোনো কোশ্চেন করবেন না। আপনি কি শিখছেন সেটা আলাদা ব্যাপার, এখন যেটা শেখাচ্ছি শেখেন। প্রিন্সিপাল কি, অক্সিলারি কি, আমরা পরে শিখবো। এখন টেন্সটা শেখেন আগে। সো আই ডু গো টু স্কুল, অর্থাৎ এটার ভিতরে কি আছে? ডু আছে। এখন আমরা বুঝবো কি করে এটা প্রেজেন্ট ফর্ম নাকি বেস ফর্ম? তাহলে আমরা বাংলাতে এই যে চিহ্নটা দেখলাম, এই চিহ্নর নাম কি? ক্রিয়ামূলের চিহ্ন। এটার নাম কি? কি বলেছি আমি? ক্রিয়ামূলের চিহ্ন, অর্থাৎ বেস ফর্মের চিহ্ন। ইংরেজিতেও বেস ফর্মের একটা চিহ্ন রয়েছে। ইংরেজিতে বেস ফর্মের চিহ্ন, ইংরেজিতে বেস ফর্মের চিহ্ন কি? টু, টিও টু। টু কিন্তু প্রেপোজিশন নয়। টু যখন প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয় সেটা আলাদাভাবে ব্যবহৃত হয়। সো কিছুদিন আগে এটা পরীক্ষায় প্রশ্ন পড়েছে মেডিকেলে, যে টু আসলে কি। তখন সেখানে ছিল মার্কার, বেস ফর্মের মার্কার, অর ইনফিনিটিভ মার্কার, অর প্রিপোজিশন। সবাই প্রিপোজিশন দেখায় আসছে।
নিশ্চিত পরীক্ষা হলে ধরা খাইছে। বেস ফর্মের চিহ্ন কি? টু। অর্থাৎ কোথাও যদি ভার্বের আগে টু প্লাস ভার্ব থাকে, যেমন আই ডোন্ট ওয়ান্ট টু মিট ইউ, আই ডু নট ওয়ান্ট টু মিট ইউ। এখানে যদি আপনাকে কেউ বলে যে টু কোন পার্ট অফ স্পিচ, এটা কোনো পার্ট অফ স্পিচই না, এটা একটা চিহ্ন। কোন চিহ্ন? কোন চিহ্ন এটা? এই যে আমি যে বসিয়ে আছি একা একা, এটা চিহ্ন। আপনি কি বুঝতে পেরেছেন যে কত জিনিস আমরা হুদাই শিখে আসছি কিছু কিছু না বুঝিয়া? এই যে চিহ্নটা, যে আমি একা আছি ভাই আমার ভেতরে। একজন জিজ্ঞাসা, ভাই আপনি কোন ভার্সিটি থেকে পড়ছেন? এই সর্বনাশ করেছে, আই ডু নট ওয়ান্ট টু মিট ইউ। দেখেন এই যে টুটা কোত্থেকে আসলো, এটার মানে হচ্ছে যে এই মিটের ভেতরে কি নাই? কি নাই বলেন তো? ডু নাই। আমি কি বোঝাতে পারছি? এখন আমি যদি চাই নেগেটিভ করতে, ধরেন আই ওয়ান্ট টু মিট ইউ, এটাকে আমরা দুই ভাবে নেগেটিভ করতে পারি। আমরা যদি এই ভার্বটাকে নেগেটিভ করি, তাহলে এই ভার্বের ভেতরে কি আছে বলেন তো? কি আছে? ডু আছে না? এটা মেইন ভার্ব কিন্তু, কারণ এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে। এটা হচ্ছে স্ট্রাকচারের ভেতরে আছে, অর্থাৎ টেন্স মানে যে ভার্বটা হইছে আই ডু নট, তাহলে ডুর সাথে নট যোগ হবে, রাইট? আই ডোন্ট ওয়ান্ট টু। এখন সাপোজ, আমি বোঝার সাথে বলছি, সাপোজ আপনি এই মিড ভার্বটা নেগেটিভ করতে চান, আপনি এই ওয়ান্টেড করবেন না। আপনি কি করবেন? আপনি মিড ভার্বটা করবেন, তাহলে এই মিটের ভেতর কি ডু আছে? নাই। তাহলে এরে আমরা নেগেটিভ কেমনে করব? তো যার ভিতরে ডু না, এই জন্য নটটা একেবারে টুর সাথে লাগাই দিতে হয়। আই ওয়ান্ট নট টু মিট ইউ, এটা কিন্তু কারেক্ট সেন্টেন্স। কেন আমরা শুধু নট বসে দিতে পারলাম? কারণ এর ভেতরে ডু নাই। আরে ক্লিয়ার? কারণ এটা হচ্ছে ক্রিয়ামূলের চিহ্ন, যার ভেতরে ডু নাই তার ভেতর থেকে বেরোয় আসবে কি করে? উদাহরণ হিসেবে বললাম, আমরা এরকম বাক্য ব্যবহার করেছি না, আমরা যখন ন্যারেশন করেছি, নট টু, হি অ্যাডভাইজ নট টু কাম, এরকম অনেক বাক্য ব্যবহার করেছি। অর্থাৎ আমরা যদি বেস ফর্ম ব্যবহার করি, তাহলে সেই বেস ফর্মের আগে আমরা টু ব্যবহার করি, যে এইটা বেস ফর্ম। বেস ফর্ম বোঝানোর জন্য আমরা সাধারণত কি ব্যবহার করি? এরা এত চ্যাট পাঠায় ভাই রে ভাই, বিরক্তিকর একটা ব্যাপার। ডিস্ট্রাকশন। সো আমি বললাম যে প্রত্যেকটা ভার্বের একটা বেস ফর্ম আছে। আমরা যদি সরাসরি বেস ফর্মকে ব্যবহার করতে চাই, তাহলে আমরা তার সাথে কি ব্যবহার করি? টু চিহ্নটা ব্যবহার করি। এই জন্য এটাকে বলা হয় ইনফিনিটিভ মার্কার অথবা বেস ফর্মের মার্কার। মার্কার মানে চিহ্ন, আর মার্কার শব্দ শুনলে অনেকে মাথা গোলায় যাবে। চিহ্ন ভাই, চিহ্ন, এটা দেখে চেনা যায়। তো বাংলাতে এটা লেয়াজ থাকে আর ইংরেজিতে থাকে টু, দুইটা একই জিনিস। আই মিন দুটাই একই কাজ করে, ঠিক আছে? প্রিপোজিশন হিসেবে বসলে সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা পরে শিখবো, যে প্রিপোজিশন হিসেবে নাউনের আগে বসে, অথবা যদি কোনো ভার্বের আগে বসে তাহলে সেই ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। সো এখানে আইনজি যুক্ত হয়নি, তার মানে এটা প্রিপোজিশন না। এটা একটু অ্যাডভান্স লেভেলের কথা। আমরা যখন প্রিপোজিশন শিখবো তখন এটা জেনে নিব যে কখন টু প্রিপোজিশন। ওকে, সো আই ওয়ান্ট টু মিট ইউ, এখানে টুটা কিন্তু আসলে বেস ফর্মের মার্কার। অর্থাৎ ভার্বের বেস ফর্ম বলে একটা ব্যাপার আছে আর প্রেজেন্ট ফর্ম বলে একটা ব্যাপার আছে। তাহলে আই গো টু স্কুলের ভেতরে রয়েছে কি? ডু প্লাস গো। বেস ফর্মের সাথে ডু যুক্ত হয়ে প্রেজেন্ট ফর্ম তৈরি হয়। বেস ফর্মের সাথে ডাজ যুক্ত হয়ে প্রেজেন্ট ফর্ম প্লাস এস বাই এস যুক্ত হয়। অর্থাৎ আমরা যদি দেখি, হি গোজ টু স্কুল, একটু আগেই বললাম যে প্লেন যখন উড্ডয়ন করে, অর্থাৎ প্লেন যখন ওড়ে, তখন প্লেনের চাকা কোথায় থাকে? ভেতরে। অর্থাৎ এখন কিন্তু ডাজ ভেতরে রয়েছে। কিন্তু প্লেন যখন ল্যান্ড করবে, অর্থাৎ নেগেটিভ বাক্য হবে বা প্রশ্নবোধক, তখন তো আমার অক্সিলারি দরকার, কারণ প্রশ্নবোধক বাক্যে অক্সিলারি সাবজেক্টের শুরুতে থাকে, অর্থাৎ সাবজেক্টের আগে বসে। আমরা যখন প্রশ্ন করি তখন সাবজেক্টের আগে অক্সিলারি নিয়ে যাই।
তো যখন আমাদের চাকা দরকার, অর্থাৎ আমরা যখন ল্যান্ড করব, তখন তো আমাকে ঠিকই ওকে বের করে আনতে হবে। তাহলে আমাদের গোজের ভিতরে আসলে কি কি আছে? দুইটা জিনিস আছে, একটা বেস ফর্ম আছে আর একটা ডাজ আছে। তাহলে আমরা এভাবে আগে সেপারেট করে নিব। যারা একেবারে বেসিক, অনেকেই কি করে নেগেটিভ করে আবার এসটা রেখে দেয়। তো এর জন্য আমরা বলছি, ধরেন ডাজ প্লাস গো আছে এর ভিতরে, অনেকেই কি করবে ডাজ নট গোজ, এরকম পাবলিকও আছে পৃথিবীতে বহু। সো দেখেন, ডাজ প্লাস গো আছে। তাহলে আমাদের যখন নেগেটিভ করতে হবে, যদি বলে বাক্যটাকে নেগেটিভ করতে হবে, তাহলে হি ডাজ নট, এখন কিন্তু আর গোজ হবে না, কারণ আমরা গোজ থেকে আমরা কি বের করে নিয়েছি, ডাজটা বের করে নিয়েছি। তাহলে বাকি থাকে কি, গো। হি ডাজ নট গো টু স্কুল। আরো সহজ হবে যখন আমরা হি ওয়েন্ট টু স্কুল লিখবো। আমি সহজ উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যাতে আমরা মনে রাখতে পারি। দেখেন, তাহলে বেস ফর্মের সাথে ডিড যুক্ত হয়ে পাস্ট ফর্ম তৈরি হয়। অর্থাৎ আমরা যদি পাস্ট ফর্ম দেখি, তাহলে এর ভেতরে কি কি আছে? এর ভেতরে আছে ডিড প্লাস গো, অর্থাৎ ডিড যুক্ত হয়ে, আপনারা কেউ যদি ওল্ড ইংলিশ পড়ে থাকেন, তাহলে ওল্ড ইংলিশে বাক্য এভাবে লেখা হতো, আই ডিড গো টু স্কুল, অর্থাৎ আই ডু গো টু স্কুল, এভাবে অনেক বাক্য একসময় লেখা হতো। এমন না যে আমি বানায় দিচ্ছি। আপনারা কেউ যদি নেসফিল্ডের বই পড়েন, জেসি নেসফিল্ড বলে একজন রাইটার আছে, তাদের সময়ে এই ধরনের গ্রামার প্রচলিত ছিল, যে ডু দিয়েও লেখা যায়। অর্থাৎ আপনি যদি না পারেন, আপনি পাস্ট ফর্ম জানেন না, একজন বললো যে পাস্ট ফর্ম আমরা জানি না, তাহলে আমরা কি লিখবো? তাহলে আপনি এরকম লিখতে পারবেন, হি ডিড গো টু স্কুল। এটাও কিন্তু কারেক্ট সেন্টেন্স। ডিড গো মানে আসলে ওয়েন্ট। সো আপনার যদি কোনো ভার্বের পাস্ট ফর্ম মনে না আসে, সেক্ষেত্রে আপনি ডিড দিয়ে কাজ চালাতে পারবেন। অর্থাৎ ডিড প্লাস ওই ভার্বটা, বেস ফর্মটা যদি মনে থাকে, খুবই ইজি। কিন্তু না করা ভালো, কারণ এটা যেহেতু এখন প্রচলিত নেই। কিন্তু একেবারে হাতে কিছু না থাকলে ডিড গো লেখা যাবে। একেবারে ধরেন একেবারেই পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি মেরে দিতে পারবেন, কারণ এটা গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, বাট নট ইউজ টুডে। ওকে, তাহলে হি ওয়েন্ট মানে কি, হি ডিড প্লাস গো টু স্কুল। এখন আমাকে কেউ যদি বলে হি ওয়েন্ট টু স্কুলের নেগেটিভ করতে হবে, তাহলে আমরা কি করব? তখন আমাদেরকে কিন্তু ডিডটা বের করে আনতে হবে। তখন আমরা কি করব, হি ডিড নট গো টু স্কুল। দেখেন, এখানে গো হয়ে গেছে, কিন্তু ওয়েন্ট হয়ে গেছে গো। কেন? আমরা ডিডটা যখনই বের করে নিয়ে এসেছি, ভার্ব তার বেস ফর্মে ফিরে গেছে। হি ডিড নট গো টু স্কুল। আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করি, সেই একই ব্যাপার, আমাকে ডিড লাগছে, সো ডিড আই গো টু স্কুল। অর্থাৎ ডিডটা আমরা কোথায় পেলাম? আমরা ওয়েন্টের ভেতর থেকে বের করে নিয়ে এসেছি। ওয়েন্টের ভেতরে একটা ডিড লুকায়া ছিল, মানে ল্যান্ড, ও আকাশে উঠতেছিল বাক্যটা, যেহেতু হি ওয়েন্ট টু স্কুল আকাশে ছিল, সো চাকা দুইটা ভেতরে বসায় রাখছিল। কিন্তু যখনই ল্যান্ড করেছি, অর্থাৎ ইন্টারোগেটিভে এসেছি, আমরা চাকাকে বের করে দিয়েছি, দেওয়ার ফলে প্লেন প্লেন হয়ে গেছে, অর্থাৎ ভার্ব তার বেস ফর্মে ফিরে গেছে। সো অনেকেরই সমস্যা আছে যে বাক্যকে নেগেটিভ করলে হি ডিড নট ওয়েন্ট টু স্কুল লেখে। এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেন? সেটা আমি এখন বলে দিলাম। এবং এটা মনে রাখতে হবে যে যদি কোথাও আমরা বেস ফর্ম ব্যবহার করি, সাধারণত সেখানে আমরা টু ব্যবহার করি, অর্থাৎ টু চিহ্নটা ব্যবহার করি। এখন বলতে পারেন, তাহলে হি ডিড নট গো টু স্কুল, এখানে তো আমরা গো ব্যবহার করেছি, কিন্তু টু ব্যবহার করি নাই, কারণ এর সামনে আমরা ডিডটা বসায় রেখেছি, যে ডিডটা এর ভেতরে ছিল। অর্থাৎ এইটা একসাথে মিলেই আসলে ভার্বটা হয়েছে, এই জন্য। ওকে, সো ইংরেজিতে কিছু প্রাইমারি অক্সিলারি রয়েছে, যেগুলো আবার মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। একই সাথে অক্সিলারি ভার্বের কাজ করে, একই সাথে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। সেই ভার্বগুলোর তালিকা এখানে আমি দিয়েছি, সেটা হচ্ছে টু ডু, টু বি, টু হ্যাভ। টু ডু মানে হচ্ছে ডু, ডাজ, ডিড। ডান কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নয়, ডান হচ্ছে মূল ভার্ব। ডু, ডাজ, ডিড অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং এগুলো অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়। টু ডু, টু বি, টু হ্যাভ একদম ইজি মনে রাখা। টু ডু, টু বি, টু হ্যাভ এই তিনটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। এইগুলো মূলত টেন্স এবং ভয়েস নির্ণয় করতে ব্যবহৃত হয়। কি করতে? এইগুলো দেখে আমরা টেন্স এবং ভয়েস চিনতে পারি। যেমন সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্বের পাস্ট পার্টিসিপল পাস্ট সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার। সো দেখেন, শুধু ইজ
কে আমি অস করে দিয়েছি, স্ট্রাকচার বদলে গেছে। তাহলে এই তিনটা মূলত ব্যবহৃত হয়, এই তিনটা যে অক্সিলারি আছে, এই তিন গ্রুপ মূলত টেন্স এবং ভয়েস নির্ণয় করতে ব্যবহৃত হয়। সো এইগুলোর ব্যাপারে ব্যাপক সতর্ক থাকতে হবে। ইজের জায়গায় ওয়াজ হলেই একেবারে টেন্স চেঞ্জ হয়ে যাবে, হ্যাবের জায়গায় হ্যাড হলেই টেন্স চেঞ্জ, ডু এর জায়গায় ডিড হলেই টেন্সের পরিবর্তন ঘটে যাবে। খুব বিরক্তিকর ব্যাপার এবং খুব টেনশনের বিষয়। সো কোনোভাবে এগুলো স্লিপারি করা যাবে না। এই ব্যবহারটা আমি এই জন্য শিখালাম যে বেস ফর্মের সাথে ডু যুক্ত হলে প্রেজেন্ট ফর্ম তৈরি হয়, বেস ফর্মের সাথে ডাজ যুক্ত হলে প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এর যুক্ত হয়, এবং বেস ফর্মের সাথে ডিড যুক্ত হলে পাস্ট ফর্ম তৈরি হয়। ব্যাক, ক্রাইসল ক্লিয়ার, রাইট? ঘটনা হচ্ছে যে আপনারা যে উৎপাত করেন মাথা তো গরম থাকে, সো গান শুনলে মাথা ঠান্ডা হয়। সো ব্রেক মূলত দেওয়া হয় গান শোনার জন্য, আরো অনেক কিছু। ওকে, সো আজকে এখন শিখবো আমরা পাস্ট পারফেক্ট টেন্স। একটু আগে আমরা পাস্ট সিম্পল টেন্স শিখছিলাম। এককালে তো আর ভিডিও ছিল না, মানে ভিডিও ছিল না মানে কি, থিয়েটারও তখন আসেনি। সদ্য ধরেন আহ বই পড়াটাই একমাত্র বিনোদনের মাধ্যম ছিল, লেখাপড়া, বই পড়া। থিয়েটারও ছিল এক সময়, নাটক করা হতো। সো নাটকগুলো যখন লেখা হতো, নাটকের সিকোয়েন্সিং করা হতো। সিকোয়েন্স মানে আগে নায়িকা আসবে নাকি আগে নায়ক আসবে, তাই না? আপনারা কেউ এখানে থিয়েটার দেখেননি? অবাক যাত্রা পালা, এককালে নাকি যাত্রাও হতো। আমিও যাত্রা দেখিনি, এখনো সুনামগঞ্জের দিকে নাকি যাত্রা এখনো রয়েছে। এখন যাত্রা নেই, এখন আছে পুতুল নাচ, অশ্লীল সব জিনিসপত্র। তো ওই সময় সিকোয়েন্সিং করার জন্য মূলত এই টেন্সটা তৈরি করা হয়েছিল। এটা মূলত পাস্ট সিম্পল টেন্স। কি টেন্স এটা? পাস্ট পারফেক্ট টেন্স মূলত কোন টেন্স? পাস্ট সিম্পল টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কোন টেন্স? এই লোকে অজ্ঞান হয়ে যাবে কি বললো এটা। পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট সিম্পল টেন্স একই টেন্স। দুটি পাস্ট সিম্পল টেন্সের কাজ যদি একই সাথে থাকে, যেমন আমরা একটু দেখি, আমি সেখানে গিয়েছিলাম। বলেন তো বাক্যের শেষে কি আছে? লাম আছে। তার মানে এটা পাস্ট সিম্পল টেন্স, রাইট? আই ওয়েন্ট দেয়ার। সে এসেছিল, শি কেম। দেখেন এসেছিল, এটা কোন টেন্স? এটাও পাস্ট সিম্পল টেন্স। এখন দুটি পাস্ট সিম্পল টেন্সের কাজ যদি একসাথে থাকে, ধরুন আমি সেখানে গিয়েছিলাম এবং সে এসেছিল, আমরা যদি বলতে চাই যে ঠিক কে আগে এসেছিল এবং কে পরে এসেছিল, এই সিকোয়েন্সটা যদি ঠিক করে দিতে চাই, তাহলেই আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। অর্থাৎ দুটি পাস্ট সিম্পল টেন্সের কাজ যদি একসাথে থাকে এবং একটি কাজ যদি আগে হয়, যে কাজটি আগে হবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আমি সেখানে গিয়েছিলাম, সে এসেছিল। ধরেন আপনারা ধরেন যে আমরা কোন ফরম্যাটে এটা নিয়ে যেতে পারি। আমরা কাকে আগে আনতে চাই বলেন? সে, আমি সেখানে গিয়েছিলাম, সে এসেছিল। সো আমরা যদি এই দুই বাক্যের ভিতরে একজনকে আগে আনতে চাই এবং একজনকে পরে আনতে চাই, অর্থাৎ কে আগে এসেছিল এটা মেনশন করতে চাই। কারণ হচ্ছে ড্রামা বা প্লের ক্ষেত্রে যেহেতু এগুলো লিখিত আকারে আগে প্রকাশিত হতো, এখন তো আর নাটক লিখিত আকারে প্রকাশিত হয় না, রাইট? এখন আপনারা কেউ নাটক কিনে পড়েন নাকি? নাটক আপনারা দেখেন। সো ঈদের নাটক, নানা ধরনের নাটক বের হয়, বাংলাদেশের অসাধারণ সব নাটক একসময় তৈরি হতো। হুমায়ুন আহমেদের নাটক আছে। সো নাটকের ক্ষেত্রে আমরা এখন কেউ কিনে দেখি না, আমরা যেহেতু ভিডিওতে দেখি, তাই কোনটা আগে কোনটা পরে সেটা ভিডিওতে দেখানো যায়। কিন্তু লেখার ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি না। তো যেমন আমরা বললাম নায়িকা এলো এবং নায়ক চলে গেল। সো আমরা ধরলাম যে নায়িকা আগে এসেছে এবং তাকে দেখেই নায়ক চলে গেছে। ঝগড়া হয়েছে তো এই জন্য চলে গেছে। সো নায়িকা এলো এবং নায়ক চলে গেল। আমরা কোন কাজটা আগে ঘটাতে চাই? নায়িকা এলো, আপনি একটু খেয়াল করবেন, এলো শেষে কি আছে? ল। চলে গেল শেষে কি আছে? ল। তাহলে এটা কোন টেন্স আসলে? পাস্ট সিম্পল টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স মূলত কোন টেন্স? পাস্ট সিম্পল টেন্সই। পাস্ট সিম্পল টেন্সই, ওকে।
পাস্ট পারফেক্ট টেন্সের সাথে পাস্ট সিম্পল টেন্সের কোনো পার্থক্য নেই, কিন্তু একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? যদি একই সাথে, অর্থাৎ একই বাক্যের ভেতরে বা পাশাপাশি দুইটি বাক্যের ভেতরে কোনো কাজ আগে হয়, তাহলে যে কাজটি আগে হয়েছে সেটিকে ইংরেজিতে পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়। কেন লেখা হয়? কাজটি আগে হয়েছে এটা বোঝানোর জন্য। তাহলে আমরা নায়িকা এলো, তাহলে কোন কাজটা আগে হলো? নায়িকা এলো। তাহলে এই বাক্যটা কোন টেন্সে লিখতে হবে? বলেছি যে কাজটি আগে হবে সেটি কোন টেন্সে লিখতে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। এই আরেকবার বলেন, পাবলিক কারা এরা? স্টপ দিস ননসেন্স থিং। তিনবার করে বলছি। বলেছি এখানে লেখাই আছে দুটি পাস্ট সিম্পল টেন্সের কাজ থাকবে, একটি কাজ আগে হবে, যে কাজটি আগে হবে সেটি ইংরেজিতে লেখার সময় পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হবে। তাহলে দেখেন, নায়িকা এলো এবং নায়ক চলে গেল, এই বাক্যে কোন কাজটা আগে হচ্ছে? নায়িকা এলো। তাহলে নিয়মটা হচ্ছে যে কোন কাজটা আগে হয়েছে এটা তো দেখাতে হবে। কেন দেখাতে হবে? কারণ আপনার তো টেক্সট তো ভিডিও না, তাই না? আমরা যখন ইংরেজি লিখি ওটা কি ভিডিও লিখি নাকি? যে কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে এটা রিডার খুঁজে খুঁজে বের করবে নাকি? একে তো জানাই দিতে হবে যে ভাই এটা আগে হয়েছে এটা পরে হয়েছে। তাহলে দুইটা পাস্ট সিম্পল টেন্সের কাজ যদি একসাথে থাকে, যে কাজটা আগে হবে লেখার সময় সেটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। এই জন্য আমরা দি হিরোইন হ্যাড কাম, দ্য হিরো ওয়েন্ট অ্যাওয়ে। এটার স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। প্যাসিভটা কেন দেয়নি? কারণ সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে বাক্য খুব কম ব্যবহৃত হয়। তবুও আমি এখানে দিয়ে দিব, অসুবিধা নাই, শিটে দেয়া থাকবে। এই শিটটাতে নাই, কারণ রাইটিং এ সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস ব্যবহার করা কম করা হয় আর কি। মানে নাই বললেই চলে, ব্যবহার নাই বললেই চলে। কাম কি পাস্ট পার্টিসিপল? এটা কি ধরনের প্রশ্ন? ওকে, হ্যাঁ ভাই, কেম কাম, কেম কাম কেম কাম। ওকে, এগুলো গুগল করলে চলে আসবে। দি হিরোইন হ্যাড কাম, দ্য হিরো ওয়েন্ট অ্যাওয়ে। ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেলে এটা আপাতত নিজেই মরে যান, এগুলো ফেলে দেন। ইংরেজিতে এই বাক্য ব্যবহৃত হয় না। সো নায়িকা এলো নায়ক চলে গেল, দ্য হিরোইন হ্যাড কাম, দ্য হিরো ওয়েন্ট অ্যাওয়ে। এখন আমরা যদি বাক্যটাকে এরকম থাকতো, ফুল স্টপ আছে ধরেন, নায়িকা এলো, নায়ক চলে গেল, এই বাক্যকে আমরা কিভাবে লিখবো? সেম। অর্থাৎ দুটি পাশাপাশি বাক্যের ভেতরে যদি একটা কাজ আগে ঘটে, তাহলে লেখকরা এই আগে কাজটা বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেন। তাহলে এটা সিম্পলি দুইটা পাস্ট সিম্পল টেন্স। কি করে চিনলাম? দেখেন, সবার শেষে কিন্তু ল আছে, তাই না? বাংলাতে ল আছে, তাহলে তো পাস্ট সিম্পল টেন্স হওয়ার কথা। আমি বলেছি যে দুইটি পাস্ট সিম্পল টেন্সের কাজ যদি একই বাক্যে বা পাশাপাশি বাক্যে থাকে, একই বাক্যে বা পাশাপাশি বাক্যে থাকে, তাহলে যে কাজটি আগে হবে সেটি কোন টেন্সে লিখতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স। এর সবচেয়ে ভালো উদাহরণ দেখেন, এই গাধার বাচ্চাকে শীত পড়ে আসিস না, এই মই বলটা কেড়ে, হুইজ দিস ননসেন্স। মাস্টার যখন পড়াচ্ছে তখন মাস্টারের পড়ায় মনোযোগ দিতে হবে, সেটা কি লেখা নাই আফটার বিফোর এর ইউজার্স? শীটকে আমি দেই নাই? এটা মনে হয় প্রাইমারি স্কুলে পড়া নাই যে বেসিক ম্যানারও জানে না ক্লাস করতে হয় কিভাবে। টিচার কথা বলে তার মধ্যে বাহাত ঢুকায় দেয়। এই এই সকল বেয়াদবরা আমার ক্লাস অ্যাটেন্ড করবে না। জাস্ট ওয়াচ দ্য ভিডিওস। সো আমরা বলেছি যে বাস্তব জীবনে পাস্ট পারফেক্ট টেন্স যখন ব্যবহৃত হয়, তখন সেটা ব্যবহারের স্টাইল টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য গ্রামার্স। সো দেখেন, আমরা ছোটবেলায় এইরকম ন্যারেশনও করেছি, তাই না? হি সেইড আই ওয়েন্ট দেয়ার, এই বাক্য আমরা দেখেছি না? ইয়েস অর নো? এই বাক্য কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জের মধ্যে দেখেছি। হি সেইড আই ওয়েন্ট দেয়ার। এখন
একটু খেয়াল করবেন, এটা কিন্তু কোটেশনের ভেতরে দেয়া আছে, অর্থাৎ এটা এখনো বাক্যের অংশ হয়নি। বাক্যের অংশ হয়নি, দুই বাক্যকে যদি আমরা একসাথে লিখতে চাই, একটু খেয়াল করবেন যে হি সেইড কাজটা আগে হয়েছে। এটা কোন টেন্সে আছে? হি সেইড, পাস্ট সিম্পল টেন্স, রাইট? কি করে বুঝলাম? ভার্বের পাস্ট ফর্ম। আই ওয়েন্ট দেয়ার, এটা কোন টেন্সে আছে? পাস্ট সিম্পল টেন্স। এখন এইবার একটু খেয়াল করুন তো, এর মধ্যে কোন কাজটা আগে ঘটছে? সে আগে বলেছে না সে আগে গিয়েছে? হি সেইড আই ওয়েন্ট দেয়ার। তাহলে এখন আমরা যদি দুইটা বাক্যকে একসাথে লিখতে চাই, আই ওয়েন্ট দেয়ার বাক্যটাকে কি করতে হবে? পারফেক্টে লিখতে হবে। কেন? কারণ হচ্ছে দুইটা পাস্ট সিম্পল টেন্সের বাক্যকে একই বাক্যে লিখতে গেলে যে কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। এই কারণে আমরা ন্যারেশনে পাস্ট সিম্পল টেন্সকে পরিবর্তন করে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাই। আমি কি বুঝাতে পেরেছি? শুধু আফটার আর বিফোর দিয়ে পড়ে থাকলে তো হবে না ভাই, এটা তো আপনি জীবনে আফটার বিফোর দিয়ে বাক্য কয়টা দেখছেন পড়ার সময়? ছোটবেলা থেকে আজ পর্যন্ত বইয়ে নাই, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স যখন ব্যবহার করা হয় তখন আফটার বিফোর লাগে না। হি সেইড দ্যাট, দেখেন, হি হ্যাড গন দেয়ার। বুঝাতে পেরেছি যে কেন হইছে? এই কয়েকটা আছে হুদায় লাভ দেয় আগে থেকে। সো দেখেন, আমি বললাম যে নিয়মটা হচ্ছে যে দুটি পাস্ট সিম্পল টেন্সের কাজ যদি আমরা পাশাপাশি বসাই, তাহলে যে কাজটা আগে হয় বোঝানোর জন্য। আচ্ছা, দেয়ার, ঠিকই আছে। দুটি পাস্ট সিম্পল টেন্সের কাজ একসাথে থাকলে যে কাজটা আগে হয় সেটা কোন টেন্সে লিখতে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে। আমরা ন্যারেশনের সময় যদি একটু খেয়াল করি, যে হি সেইড এবং আই ওয়েন্ট দেয়ার এরকম একটা বাক্য আমরা দেখছি যেটা কোটেশনের ভেতরে আছে। এখন আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি তখন দুইটা বাক্য আসলে একটা বাক্যে রূপান্তর হয়, রাইট? এখানে কিন্তু আমরা বাক্য পেয়েছি একটা, অর্থাৎ পাশাপাশি যদি আমরা এক বাক্যে লিখতে চাই, তাহলে টেন্সের নিয়ম অনুসারে যে কাজটা আগে হবে, কিসের কাজটা আগে হবে? পাস্ট সিম্পল টেন্সের যে কাজটা আগে হবে। কি করে বুঝলাম পাস্ট সিম্পল টেন্স? হি সেইড আছে, দেখেন, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, আই ওয়েন্ট সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ দুইটাই পাস্ট সিম্পল টেন্সে আছে। এর মধ্যে কোন কাজটা আগে হয়েছে? সে বলেছিল আমি সেখানে গিয়েছিলাম। তো সে বলেছিল আগে নাকি গিয়েছিল আগে, আপনি বাক্যের দিকে তাকালেই বুঝতে পারবেন। না গেলে সে বলল কি করে? অর্থাৎ সে আগে গিয়েছে এবং পরে বলেছে। তাহলে যদি আমরা দুই বাক্যকে একসাথে লিখতে চাই, তাহলে আগে হয়েছে কোন কাজটা? আই ওয়েন্ট দেয়ার কাজটা। তাহলে এই কাজটাকে আমার কিসে রূপান্তর করতে হবে? গ্রামারের নিয়ম অনুসারে এই যে যে কাজটি আগে হবে সেটি সবসময় কোন টেন্সে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হবে। ক্লিয়ার? সো লুক এট দিস। সো আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে একটা প্যাসেজ পেয়েছি, দেখেন,
প্যাসেজটা একটু খেয়াল করতে হবে। আমরা যদি ইংরেজি বুঝতে চাই তাহলে আহ, এই উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা সাধারণত আফটার আর বিফোরের বাইরে পাস্ট পারফেক্ট টেন্সের কোনো ব্যবহারই জানি না। এবং আফটার অ্যান্ড বিফোর দিয়ে সাধারণত ইংরেজিতে এখন বা কখনোই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হতো না। শুধু আমাদের শেখানোর স্বার্থে আমরা ওই জিনিসটা করি, ওই একটা মাত্র রুলই শেখায়। কিন্তু দেখেন, আমি ব্যাপারটা বলছি যে নিয়মটা হচ্ছে, যদি দুইটা পাশাপাশি বাক্যের বা একই বাক্যের ভেতরে দুইটা অংশে দুইটা ভার্ব থাকে, তাহলে যে কাজটা আগে হবে এইটা বুঝাই দিতে হয়। কাকে বুঝাইতে হয়? দ্য রিডার। কারণ রিডার কনফিউজড হবে কোন কাজটা আগে হয়েছে, তার জানা দরকার। তাই না? নায়ক আগে আসছে নাকি নায়িকা আগে আসছে এটা জানা দরকার না? যদি নায়িকা আগে আসে তাহলে নায়ককে কি করবে? বলবে তুমি লেট করে এসেছো বলে এক বিরাট বড় লেকচার দিয়ে দিবে। আর যদি নায়িকা লেটে আসে তাহলে কিছু বলতে পারবেন না। সো এই জন্য জানাটা খুব গুরুত্বপূর্ণ, নাহলে জীবনে অনেক কিছু লস হয়ে যাবে। ঠিক আছে? সো দেখেন, আই রোড ক্লারা। এই পল্লব ভাই, এখানে আমি প্রেজেন্ট ফিউচার নিয়ে কিছু বলেছি। হোয়াট আই এম টিচিং ইজ পাস্ট পারফেক্ট। সো তারা আলাদা আলাদা টেন্স না, সো আলাদা আলাদা নিয়ম। সো আই রোড ক্লারা অ্যান ইমেল টু থ্যাংক হার ফর দ্য প্রেজেন্ট। সো আমি ক্লারাকে একটা মেইল পাঠিয়েছি। কিসের জন্য? সে একটা আমাকে উপহার দিয়েছে। সেই উপহারের জন্য আমি থ্যাংক ইউ এর জন্য একটা মেসেজ, আমি একটা ইমেইল লিখেছি। এবং দ্য প্রেজেন্ট শি হ্যাড গিভেন মি ফর মাই বার্থডে লাস্ট উইক। জাস্ট চিন্তা করেন, তাহলে আমি ক্লারাকে একটা মেইল লিখছি কিসের জন্য? একটা প্রেজেন্টের জন্য। যে প্রেজেন্টটা সে দিয়েছিল ফর মি ফর মাই বার্থডে লাস্ট উইক, আমার জন্মদিনের জন্য দিয়েছিল, রাইট? এখন আমার কথা হচ্ছে যে আমি ইমেইল আগে লিখছি নাকি আমি উপহার আগে পেয়েছি? রাইট? উপহার আগে পেয়েছি না ইমেল আগে লিখছি? দেখেন তো, একটু খেয়াল করেন। সে এক সপ্তাহ আগে আমাকে দিছে উপহার, আর এক সপ্তাহ পরে লিখছি। গিফট আগে দিয়েছে, তাহলে যে কাজটা আগে দিয়েছে সেটা কোন টেন্সে হবে? এই প্রেজেন্ট মানে গিফট আর কি, একই শব্দ, হ্যাঁ। বুঝাতে পেরেছি? এই জন্য পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। এইবার বেচারা, এটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। বাট ও এখন ইমেল লেখা শেষ। ইমেল লেখা হলে কি করবে? এন্টার বাটন প্রেস করবে। সেন্ড বাটন, রাইট? এন্টার মারলে সেন্ড হয়ে যায়, এটা তো জানেন নাকি? মোবাইলেও এন্টার মারলে সেন্ড হয়ে যায়। এখন, বাট as soon as I press the send button, I realized. সো ও যখন সেন্ড বাটন মেরে দিছে, আই রিয়ালাইজ, সে বুঝলো, সে বুঝতে পারলো দ্যাট আই হ্যাড মেড এ মিস্টেক অ্যান্ড হ্যাড সেন্ট ইট টু হার সিস্টার। ঘটনা তো ঘটায় ফেলছে। তার মাদার হলে ভালো হতো বাংলাদেশের কনটেক্সে, নাকি? তো আমি যখন সেন্ড বাটন প্রেস করছি, করার পর আমি খেয়াল করলাম যে আমি ইমেল অ্যাড্রেসের জায়গায় আই রিয়ালাইজ দ্যাট আই হ্যাড মেড এ মিস্টেক। তো আমি অলরেডি সেন্ড করে ফেলছি। তো মিস্টেক আগে করছে না রিয়ালাইজ আগে করছে? দেখেন তাহলে, আই রিয়ালাইজ আর আই মেড এ মিস্টেক এর মধ্যে কোনটা আগে হয়েছে? আই হ্যাড মেড এ মিস্টেক। তার মানে আমি ভাই ভুল করার পরেই আমি বুঝলাম যে যে এটা না, তাকে না পাঠিয়ে তার বোনকে পাঠিয়ে দিয়েছি। এটা কোনো কথা? তাহলে বুঝতে পেরেছি যে রিয়েল লাইফে পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে ব্যবহৃত হয়। নেক্সট দেখেন, at first I thought that I had done the right thing, but I realized that I had made a mistake. তো at first I thought that, so ভাবার আগে আমি কি কাজ করে ফেলছি না? দেখেন, আই হ্যাড ডান দ্য রাইট থিং মানে আমার কাজ অলরেডি করা শেষ, দেন আমি ভেবেছি। তো বলি না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিন্তু বাঙালি করে কি? আগে কাজ করে নেয় তারপর ভাবে। সে পৃথিবীর সবাই এটাই করে। করিয়া ভাবিও কাজ, নাকি করিয়া কাজ পরে ভাবিও। সো দ্যাটস ইট। দেখেন, যে মিস্টেকও করে ফেলছে, চিন্তা করার আগেই কাজটা সে করে ফেলছে। দেন আই থট দ্যাট আই হ্যাড ডান দ্য রাইট থিং, বাট যখন সে বুঝছে তার আগে তো ভুল হয়েই গেছে, দ্যাট আই হ্যাড মেড মিস্টেক।
সো লুক এট দিস, ওয়েন উই গট হোম লাস্ট নাইট, যখন আমরা বাড়ি গেলাম, উই ফাউন্ড দ্যাট সামবডি হ্যাড ব্রোকেন ইনটু দ্য ফ্ল্যাট। অর্থাৎ আমরা যখন ফাউন্ড মানে কি, আমরা দেখলাম আর কি, খুঁজে পেলাম, আমরা বুঝলাম দ্যাট সামবডি হ্যাড ব্রোকেন ইনটু দ্য ফ্ল্যাট। দুইটাতে দুইটা আলাদা বাক্য না, বাট আই রিয়েলাইজ, দেখেন এই দুই পাশে আলাদা আলাদা বাক্য। সো দুইটা আলাদা আলাদা ক্লজ আর কি, সো দুইটার নিয়ম আলাদা হবে। আই থট দ্যাট এই দুইটার মধ্যে কম্পেয়ার হয়েছে, থট আগে নাকি রাইট থিং আগে হয়েছে, এটার মধ্যে রিয়েলাইজড আগে হয়েছে নাকি মেড মিস্টেক আগে হয়েছে। দুইটা ভার্বের মধ্যে হবে এটা সাধারণত। একের অধিক ভার্বের মানে দুইটার অধিক ভার্বের মধ্যে কখনোই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় না। অর্থাৎ এই যে আরেকজন বলে এফবিতে কোনো ভিডিও পাইনি আমি, এটার সাথে আমার পড়ানোর কি সম্পর্ক বাবা? এটা যদি অফলাইন ক্লাস হতো আমি তো পিড়ায় ক্লাস থেকে বাইর করে দিতাম। এখন কিছু করতে পারছি না। তাহলে বাড়ি আসার আগে গিয়ে দেখলো যে জানলা দরজা ভাঙা চুরি হয়ে গেছে গা। তো দেখেন, না কমেন্ট থাকতে হবে, নাহলে ক্লাস তো ইন্টারেস্টিং লাগবে না, কারণ কমিউনিকেট করতে হবে। সামবডি হ্যাড ব্রকেন ইনটু দ্য ফ্ল্যাট। সো দেখেন, তাহলে আমরা দেখেছি আগে নাকি ফ্ল্যাট আগেই কেউ ভেঙে চুরে সব চুরি করে নিয়ে গেছে? ব্রেক ইনটু মানে হচ্ছে যে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকা আর কি। ও আচ্ছা, আমি দুই সাইডে দিয়েছি কারণ দুইটাই হবে আর কি। তো দেখেন, তাহলে আই হ্যাড মেড এ মিস্টেক অ্যান্ড হ্যাড সেন্ট ইট টু হার সিস্টার। তার মানে দেখেন, রিয়ালাইজের পরে দ্যাট আই হ্যাড মেড এ মিস্টেক। তো আমি দুইটা বাক্য একসাথে আছে না, এই জন্য একসাথে হবে। তো মিস্টেকও আমি করছি, পাঠিয়েও দিয়েছি। তো পাঠাইছি কি রিয়ালাইজের আগে না পরে? দুইটা কাজই আগে করছি না, এই জন্য একসাথে দিয়েছি, যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত আছে। এবং এটা মনে রাখতে হবে যে অ্যান্ডের দুই পাশে একই টেন্স হয়। অ্যান্ডের দুই পাশে কি হয়? একই টেন্স হয়। মূল বইয়ে এই হ্যাডটা নাই, মূল বইয়ে দেয়া আছে সেন্ট। তো অনেকেই এটা ভুল বোঝে বলে আমি এটা হ্যাডটা এখানে দিয়ে রেখেছি, টু মেক দেম আন্ডারস্ট্যান্ড যে অ্যান্ডের দুই পাশে সবসময় একই টেন্স লিখতে হয়। সো পাঠানোটাও মিস্টেক, আবার মেড এ মিস্টেক, ওটা তো অবশ্যই মিস্টেক। অর্থাৎ দুইটা কাজই আগে হয়েছে এই রিয়েলাইজড এর, এই জন্য আর কি। বুঝতে পেরেছি যে অ্যান্ড লিখলে অ্যান্ডের দুই পাশে একই টেন্স লিখতে হয়, এটা নিয়ম। প্যারালাল স্ট্রাকচার বলে এটাকে। এই তো দিগন্ত বুঝতে পেরেছে। এইবার আপনাদের সেই বিখ্যাত আফটার অ্যান্ড বিফোর, যার জন্য একজন মারা যাচ্ছিল এবং অলরেডি গেছে ঝাড়ি খেয়ে। তো যাই হোক, এখন পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর এবং আফটার একটা বহুল ব্যবহৃত কনজাংশন। আর এক বুদ্ধিজীবী হ্যাড কেন ব্র্যাকেটে হলো, ভাই অ্যান্ডের দুই পাশে একই জিনিস থাকলে দ্বিতীয় পাশে লিখতে নাই, এই জন্য আমি দিয়ে দিয়েছি। অর্থাৎ হ্যাড না দিলেও চলবে। এম আই ক্লিয়ার? অ্যান্ডের দুই পাশে একই জিনিস থাকলে আমরা কি করি, এক পাশে লিখি এক পাশে লিখি না, এই আর কি। তো হ্যাডটা যেহেতু দরকার, এই জন্য আমি দিয়ে রেখেছি বোঝানোর সাথে যে দুইটাই পাস্ট পারফেক্ট টেন্স। ওকে। এখন ইংরেজিতে বিফোরের আগে পাস্ট পারফেক্ট এবং আমরা এটা না দেখি, ধরুন আমাদের একটা পরীক্ষায় সেই বিখ্যাত বাক্য পড়লো যে ডাক্তার আসিবার পূর্বে দিলে কোনো ভুল হবে না, ঠিক আছে? এটা দেয়া হয় না সৌন্দর্যের জন্য। পৃথিবীতে স্টাইল বলে একটা ব্যাপার আছে। যারা মনে করেন যে ছোটখাটো মার্ডার করে, তারা কি করে? তারা মানুষকে রাস্তাঘাটে পথে মাঠে এই যে এখানে ঝুলায়া ওখানে ইয়া করে, তারপর মাটিতে চেপে টেপে এভাবে মার্ডার করে। কিন্তু যারা মানে সিরিয়াল কিলার, তারা, তাদের মধ্যে একটা আর্ট আছে। মারলে মনে করেন যে বোঝাই যাবে না যে কেমনে মারলো, রাইট? তার মানে এভরিথিং হ্যাজ অ্যান আর্ট। সো ল্যাঙ্গুয়েজেরও আর্ট আছে, এগুলো আমরা যদি ফলো করি তাহলে একটা ব্যাপার হয়। এর মানে এই না যে আর্ট না থাকলেও আপনি মারতে পারবেন না, সিম্পলি মেরে দিতে পারেন। না হলে ও মাফিয়া হইলো কি করে, আর আপনি হয়েছেন চোর। এই হচ্ছে ঘটনা। এটার আরো ভালো এক্সাম্পল আমি দিতে পারি, আর দিলাম না, দিলে আবার দেশে থাকতে পারবো না।
আপনি যদি ছোটখাটো অভিনেতা হন তাহলে আপনার কি করা উচিত? সিনেমায় এবং নাটকে অভিনয় করা উচিত, রাইট? কি করা উচিত? ছোটখাটো যারা অভিনেতা অভিনেত্রী তারা নাটকে অভিনয় করে কোথায়? নাটক এবং সিনেমাতে। কিন্তু যারা বিশ্ব সেরা অভিনেতা এবং অভিনেত্রী তারা কোথায় অভিনয় করে বলেন তো? তারা হয় রাজনীতিবিদ। এটা হচ্ছে পাবলো নেরুদার কথা। ইফ ইউ আর ইফ ইউ আর ইফ ইউ আর দ্য বেস্ট ইন অ্যাক্টিং, প্লিজ জয়েন পলিটিক্স। টাটকা মিথ্যা কথা একবারে, কান্নাকাটি মানে সবকিছুই আলাদা, ফেকিং শিখতে হয় ভাই। আমার দ্বারা এটা হচ্ছে না, এই জন্য আমি পারলাম না। এটা কিন্তু নেরুদার কথা, আমি বলি নাই। সে নিজেও একজন পলিটিশিয়ান ছিল, একজন কবি ছিল। আরেকটা কথাও বলেছিল যে আপনি যদি খুব ভালো মিথ্যা কথা বলতে পারেন তাহলে আপনি কবি হতে পারেন। কারণ কবিতায় আমরা কি করি, মিথ্যা কথার মধ্য দিয়ে একটা সত্য বলি, তাই না? আর আপনি যদি সিরিয়াল মিথ্যাবাদী হয়ে থাকেন, দেন জয়েন পলিটিক্স। কারণ ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু টেল আ লাই এভরি ডে, এভরি মর্নিং, এভরি ইভিনিং, 24/7। না, এটাও পাবলো নেরুদার কথা, এটা আমি বলি নাই ভাই। পাবলো নেরুদা পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের একজন। সো নিজের তিনি পলিটিশিয়ান ছিলেন এবং বিশ্ববিখ্যাত চিলির পলিটিশিয়ান ছিলেন। সো তার কোট আমি বললাম না। সো লাইক দ্যাট। সো আপনি কবি হবেন নাকি কবিতা লিখবেন সেটা আলাদা আপনার ব্যাপার। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। তাহলে আমাদের, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তাহলে আমাদের কোন কাজটা আগে হয়েছে? দেখেন, আমরা আগে ডিসাইড করবো কোন কাজটা আগে হয়েছে। রোগী আগে মরছে না? তাহলে এইটা কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। পারফেক্ট। আর এটা কোন টেন্স হবে? পাস্ট সিম্পল, রাইট? ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। দেখেন, তাহলে আমরা টেন্স ঠিক করে ফেলেছি না যে কোন টেন্স কোনটা হবে? ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। এইবার সমস্যাটা অন্য জায়গায়। এটা তো অনুবাদ করা কোনো সমস্যার ব্যাপার নয়। আমরা যদি একটু ইংরেজিতে অনুবাদ করি তাহলে অনুবাদটা করে নেই আগে। পাস্ট পারফেক্ট টেন্সটা কি হবে তাহলে? দি পেশেন্ট হ্যাড ডায়েট। আর আরেকটা কি? দি ডক্টর কেম। কেউ যদি এভাবে লেখে বাক্য কি ভুল হবে? হবে না। তার বাক্য কিন্তু কারেক্ট, অলরেডি আমরা কিন্তু সঠিক বাক্য লিখে ফেলেছি। আমরা কিন্তু বাক্য সঠিক করে লিখেই ফেলেছি, তাই না? আমি একটু আগেই বললাম যে না থাকলেও তো কোনো অসুবিধা নেই, কারণ এছাড়াও আমরা বাক্য দেখলাম না, অক্সফোর্ড কেমব্রিজ থেকে এক্সাম্পল দেখলাম। সো আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি এগুলো বই থেকে দিয়েছি, রেমন মার্ফি থেকে দিয়েছি। আর ইয়া থেকে, ওই যাই হোক, কেমব্রিজের একটা বই থেকে দিয়েছি আইএলটিএস। সেম বাক্য। তাহলে এটা কিন্তু কারেক্ট বাক্য, কিন্তু আমাদের তো পূর্বে শব্দটা বসাইতে হবে। এইটাই হচ্ছে মূলত ঝামেলা, যে পূর্বে শব্দটা বসাইতে হবে। এখন ইংরেজিতে নিয়ম হচ্ছে যে লেখার সময়, ইংরেজিতে লেখার সময় বাংলাতে বাক্য একরকম থাকে আর ইংরেজিতে একরকম হয়। দুইটা কি একরকম হয়? হুবহু একরকম হয় না। এটা মনে রাখতে হবে যে দুই বাক্যের স্ট্রাকচারগত সমস্যা আছে, দুই ভাষার স্ট্রাকচারগত ডিফারেন্স আছে, রাইট? তাহলে আমাদের যেটা করতে হবে, ইংরেজিতে লেখার সময় যে পাস্ট পারফেক্ট টেন্স যে বাক্যটা হবে সেটি বিফোরের আগে বসে। অর্থাৎ যদি বিফোর শব্দটা থাকে, পূর্বে ইংরেজি কি? পূর্বে ইংরেজি কি? বিফোর, রাইট? আমি কিন্তু ভেঙে ভেঙে বোঝাচ্ছি। পূর্বে ইংরেজি কি?
বিফোর। এখন বলা হচ্ছে যদি আমরা বিফোর শব্দটা কোথাও দেখি, তাহলে ইংরেজিতে লেখার সময় পাস্ট পারফেক্টে পাস্ট পারফেক্ট টেন্সটা আগে লিখতে হবে। কার আগে লিখতে হবে? আমি ধাপে ধাপে দিয়ে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। কার আগে লিখতে হবে? বিফোরের আগে লিখতে হবে। কিন্তু বাংলাতে কোথায় ছিল? বাংলাতে কিন্তু বিফোরের পরে ছিল, অর্থাৎ পূর্বের পরে ছিল, রাইট? এই জন্য আমরা কনফিউশনে পড়ে যাই যে কি করবো। এই জন্য ধাপে ধাপে বললাম, আগে আমরা পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট সিম্পলটা বসা মানে সিলেক্ট করে নিব যে কোনটা পাস্ট সিম্পল কোনটা পাস্ট পারফেক্ট। এই যে আমরা করে নিলাম, যেমন হচ্ছে যে এটা, ব্যাস। দেন আমরা পাস্ট সিম্পলটাও নিয়ে নিলাম। দেন আমরা এবার বিফোর বসাবো, বিফোর বসাই তার আগে পাস্ট পারফেক্ট টেন্সটা বসাবো, দেন পরে আমরা পাস্ট সিম্পলটা বসাবো। এখন এটা আসলে কোনো ওর্ডলেস, বর্তমান সময়ে এই ধরনের ব্যবহারই হয় না। এখানে আমরা হোয়েন ব্যবহার করতে পারি, এখানে আমরা আফটার ব্যবহার করতে পারি। দেখেন একদম সেম বাক্য। এখন বলা হচ্ছে যে আর আফটারের পরে পাস্ট পারফেক্ট বসাতে হয়। তাহলে নিয়মটা কি? আফটার শব্দটা বসালে কি ব্যবহার করতে হয়? পাস্ট পারফেক্ট। কোথায়? আফটারের পরে। এবার আমরা একটু মজা দেখি। মজাটা হচ্ছে আমরা বাক্য সেম রেখে দিব। আমরা কি করব? বাক্যটা কি করব? সেম রাখবো। কিরকম? দেখেন, তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? তাহলে আমরা আগে আফটার লিখে নিলাম। আফটার দি ডক্টর কেম, ডক্টর হ্যাড কাম, দি পেশেন্ট ডায়েড। দেখেন তো মিনিং কি দাঁড়ায়। ও সরি, কি লিখছিলাম? দি পেশেন্ট হ্যাড ডায়েড। সরি 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 সরি, বাক্য একই হবে। দি পেশেন্ট হ্যাড ডায়েড, যা ছিল তাই লিখবো আর কি। জাস্ট আমরা বিফোরের জায়গায় আফটার লিখলাম আর নিয়মটা ফলো করলাম। দি ডক্টর কেম। দেখেন বাক্যের অর্থ একই আছে, কোনো চেঞ্জ হয়েছে অর্থের? বিফোরের জায়গায় আমরা আফটারই লিখছি, কোনো সমস্যা হয় না। দেখেন অর্থ একই। আমি জাস্ট বলেছি যে নিয়মটা ফলো করতে হবে, যে ইংরেজিতে লেখার সময় বিফোরের আগে পাস্ট পারফেক্ট আর আফটারের পরে পাস্ট পারফেক্ট। দেখেন দ্য ডক্টর কেম আপ, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। তো একই তো কথা, যে রোগী মারা যাওয়ার পরে ডাক্তার আসলো, আর ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, একই কথা না? গ্রামার কিন্তু ঠিক আছে, কোনো চাপ নেই। আমরা যদি ওয়েন লিখি তাও একই থাকবে, কারণ আমরা তো বলতেই পাচ্ছি যে যখনই আমরা হ্যাড ব্যবহার করেছি তখন বোঝাই যাচ্ছে যে আগে মারা যাচ্ছে। অর্থাৎ এখানে গ্রামারের কোনো চেঞ্জ হচ্ছে না। শুধু আমাদের নিয়মটা ঠিক রাখতে হবে। যদি আমরা আফটার ব্যবহার করি পাস্ট পারফেক্টটা আমাকে পরে লিখতে হবে। তাই বাংলাতে আগে লিখুক আর পরে লিখুক, মানে পূর্বে লেখা থাকুক আর পরে লেখা থাকুক, আপনি উল্টাও লিখতে পারবেন, কিন্তু গ্রামার কারেক্ট হবে। শুধুমাত্র গ্রামারের রুলটা ফলো করতে হবে, যে ইংরেজিতে লেখার সময় বিফোরের আগে পাস্ট পারফেক্ট আর আফটারের পরে পাস্ট পারফেক্ট। ওকে? কঠিন? আমি সেকেন্ডটা তুলে দিই, না হলে অনেকে আবার অজ্ঞান হয়ে যাবে। যাই হোক, এবার দেখেন ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল। আগে ডাক্তার আসছে, রোগী মারা গেছে। এখন আমরা কি করব? তাহলে কোন ঘটনাটা আগে ঘটছে? কোন ঘটনা আগে ঘটছে? আগে ডক্টর আগে আসছে, পরে রোগী মারা যাচ্ছে। তাহলে আমাকে পাস্ট পারফেক্ট টেন্সে কোনটা লিখতে হবে? ডাক্তার আসা, যেটা আগে হচ্ছে, আর পরে রোগী মারা গেল। ঠিক আছে? তাহলে আমরা একটু ঝামেলা কমাই, আগে আমরা আফটারটা বসাই নেই। আফটারটা আমরা মাঝখানে বসাই নিলাম, রাইট? এখন আমি বলেছি যে ইংরেজিতে লেখার সময় আমরা তো পাস্ট পারফেক্ট টেন্স পেয়ে গেছি, রাইট? এটা কোথায় আছে? আগে আছে। বাংলাতে আগে আছে, কিন্তু ইংরেজির নিয়মটা আবার উল্টা। ইংরেজিতে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসে। অর্থাৎ আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্সটা বসাতে হবে। আমি এটা সবুজ করে দিলাম, বাংলাদেশ কালার, তাহলে সুবিধা হবে। এই তো দেখা যায়। তা আফটারের পরে
পাস্ট ফরওয়ার্ড টেন্স বসাতে হবে। তাহলে আমরা টেন্স কিন্তু আগে নির্ণয় করে নিব, দেন আমরা বসাবো। কি করব? দেখেন আফটারের পরে পাস্ট ফরওয়ার্ড টেন্সটা লিখে নিলাম। দি ডক্টর হ্যাড কি কাম নাকি? দেন আমরা এই পাশে দি পেশেন্ট ডায়েট। যেহেতু আমাদের নিয়মটাই হচ্ছে আফটারের পরে যেই বসবে পাস্ট ফরওয়ার্ড টেন্সটা। হ্যাঁ, ওভাবে তো অবশ্যই হবে। আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড দ্য ডক্টর কেম, অবভিয়াসলি নো প্রবলেম। জাস্ট এইটুকু ঠিক রাখতে হবে যে আফটারের পরেরটা পাস্ট ফরওয়ার্ড টেন্স থাকতে হবে। হ্যাঁ, আমরা যদি এইভাবে লিখি, ওনারা যেভাবে বলছে এটাও কারেক্ট। আফটার দ্য ডক্টর, এটা কিন্তু বিফোর দিয়েও লেখা যাবে। দেখবেন বিফোর দিয়ে কিভাবে লিখতে হবে। কি করতে হবে বলেন তো? অর্থ একই থাকবে। কি করতে হবে? দেখেন সিম্পল। বিফোর থাকলে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্সটা কোথায় লিখতে হবে? আগে। সো আমরা বিফোর বসালাম। আমাদের যে বাক্য পাস্ট পারফেক্ট টেন্সে ছিল সেটা কি? ডাক্তার আসিবার। এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে হবে, রাইট? তাহলে এটা কোথায় বসবে? আগে বসবে, বিফোরের আগে। আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে বিফোর আফটার ডাজন্ট মিন এনিথিং। এটা আপনি যদি ঠিকভাবে বসাইতে পারেন, ইটস কারেক্ট। বিফোর হোয়াট দ্য পেশেন্ট ডায়, দেখেন এবার অর্থ একই আছে কিনা। রোগী মারা যাওয়ার আগে ডাক্তার আসলো, অর্থ একই কিনা? গ্রামার কি কঠিন? এই যে টাকা যে কয় টাকা দিচ্ছেন শোধ হয়ে গেছে এই দুই গ্রামার দিয়ে। যাই হোক, আরেকটু বেশি প্র্যাকটিস করবেন। আমি যেটা বলতে চেয়েছি সেটা প্র্যাকটিস করে বুঝবেন, নিজে হাত দিয়ে শীটটা প্রিন্ট করে এটার উপর আঁকা কি করবেন, ঠিক আছে? 5 বার 6 বার দেখবেন, এই ক্লাসগুলো অনেক কাজে দিবে, আমি আই ক্যান গ্যারান্টি ইউ। আমি কিন্তু কোনো টাফ রুলও বাদ দিচ্ছি না, সবচেয়ে টাফেস্টটাও ইজি করে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানে যদি আপনি বিফোরের জায়গায় ওয়েন লেখেন তাও একই অর্থই দিবে, কারণ কি আমরা টেন্স তো চিনতে পারছি। এই যে হ্যাড কাম দিয়ে আমরা বুঝতে পারছি, কি বুঝতে পারছি? যে এটা আগে হয়েছে ভাই। এক্স্যাক্টলি, স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে, টেন্স ঠিক রাখতে হবে, দ্যাটস ইট। টেন্স যেটা যেটা হওয়া উচিত সেটা করতে হবে, মানে যেটা আগে হয়েছে সেটা পাস পারফেক্ট হবে, এইটাই হচ্ছে সিম্পল রুল। এইবার আপনি আফটার বিফোর কোথায় কি লাগাবেন এটা আপনার উপরে। দেন দিলে হবে না, কারণ রুলে দেন নাই, তিনটা ব্যবহার করা যায়। হ্যাঁ, এই যে আমি বলে দিয়েছি, দেখেন এখানে আধুনিক ইংরেজিতে ওয়েন ব্যবহার করে। দেখেন অর্থের পরিবর্তন ছাড়াই সকল উদাহরণের ক্ষেত্রে বিফোর আফটারের স্থানে ওয়েন ব্যবহার করা যেতে পারে। স্ট্রাকচারের কারণে তখনও পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহারের কারণে কোন বাক্যটি আগে হয়েছিল তা আমরা জানতে পারবো। সুতরাং হোয়েন দিলে কোনো অসুবিধা হবে না, পাস্ট সিম্পলের আগে ওয়েন ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। সো যদি আমরা দেখেন আফটার বিফোর ব্যবহার না করে সারা অ্যারাইভড এট দ্য পার্টি, পল হ্যাড অলরেডি গন হোম। সো স্ট্রাকচারটা না জানলে আপনার অবস্থা করুণ হয়ে যাবে, কিছুই করতে পারবেন না। সো আমরা চাইলে ওয়েন ব্যবহার করতে পারি, কিন্তু ওয়েনের নিয়মটা হচ্ছে ওয়েন সবসময় সিম্পল টেন্সের আগে বসে। তাহলে যে কাজটা পরে হবে ওটার আগে ওয়েন বসবে। সিম্পল, দেখেন সারা অ্যারাইভড এট দ্য পার্টি, পল হ্যাড অলরেডি গন হোম। অর্থাৎ কোনটা আগে হয়েছে? স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারছি এটা আগে হয়েছে না? তাহলে আমরা এখানে ওয়েন ব্যবহার করতে পারবো। তবে ওয়েন সবসময় পাস্ট সিম্পলের আগে বসবে, অর্থাৎ সিম্পলটার আগে বসবে। আর আফটার বিফোর কার আগে বসে? এটা ডিপেন্ড করে পাস্ট পারফেক্ট টেন্সের উপরে, রাইট? সো আমরা ওয়েনের জায়গায় বিফোর ব্যবহার করতে পারি, আফটারও ব্যবহার করতে পারি। এটা আমাদের বুঝতে হবে যে আমরা এক্স্যাক্টলি কোন অর্থে ব্যবহার করছি। সো ওয়েন সব ক্ষেত্রে ব্যবহার করা যায়। সো আপনি যদি চান যে আপনার আফটার বিফোর গোলায় যাচ্ছে, তাহলে আপনি ওয়েন দিয়ে মেরে দিবেন। আমি কি বোঝাতে পেরেছি?
যে আপনি আফটার না বিফোর কোনটা বোঝাতে পারছেন না, তাহলে আপনি ওয়েন ব্যবহার করবেন। ওয়েনটা কিসের আগে ব্যবহার করবেন? যেটা পরে হয়েছে, অর্থাৎ সিম্পল টেন্স, সেটার আগে ব্যবহার করবেন। হিসাব শেষ, মানে তখন আপনাকে বিফোর আফটার নিয়ে চিন্তাই করা লাগবে না। ঠিক আছে? কারণ ওয়েন সবসময় পাস্ট সিম্পলের আগেই বসে, এটা ওয়েনের নিয়মই। আপনি ছোটবেলায় পড়ছেন যে ওয়েন থাকলেই পাস্ট সিম্পল, ওয়েন থাকলেই পাস্ট সিম্পল। ওয়েন সবসময় পাস্ট সিম্পলের আগে বসবে, সো যেটা পাস্ট সিম্পল হবে এটাকে ওয়েন বসাই দিবেন, একদম সবগুলো সলভ হয়ে যাবে। তাও বিফোর আফটার জেনে রাখা ভালো, একই একই অর্থ দিবে। সারা বাড়িতে গিয়ে দেখলো যে পল অলরেডি চলে গেছে, মানে পল আগেই চলে গেছে, একই। অর্থাৎ সারা যাওয়ার আগে পল বাড়ি চলে গেল। আহ, ভাইয়ের তো মনে অনেক দুঃখ, নাজিমুদ্দিন হাসান। মেয়েটি আমার হওয়ার আগেই তার হয়ে গেল। এখন আমরা কি করতে পারি? আপনি আমাকে জানাতেন, আমি শামীম ওসমান না হতে পারি শামীম হোসেন তো নাকি? আপনার জন্য এইটুকু করতে পারতাম। শামীম ওসমানের একটা ভিডিও আছে না, একটা ছেলেরা বলতেছে যে মেয়ে তুলে নিয়ে এসে আমার নাম বলে দিবি, এটা অনুষ্ঠানে। এটা দেখছেন কেউ? নারায়ণগঞ্জে এটা অনুষ্ঠানে বলছিল আর কি। তো আপনি আমারে বলতেন, ওসমান যেহেতু নেই আমি কাজটা করে দিতাম। ওকে, এখন আর একটা টেন্স শেখায় ছুটি, আর একটা শিখবো, হ্যাঁ? নাহলে অন্যায় হয়ে যাবে। 5 মিনিট লাগবে, ঠিক আছে? আমি মাফ করব? আমারে বলা উচিত যে আমারে মাফ করে দেন। ঠিক আছে, এখন প্রশ্নের অপশন দিলে দেখবেন যে 12টা বাজায় দিছে লোকজন। প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স, বাংলা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ, প্রগ্রেসিভ মানে কি কন্টিনিউয়াস, একই জিনিস, নাম নিয়ে অবশ্য আহ অসুবিধা নেই। প্রাথমিক তথ্য হিসেবে আমরা বলেছি বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন, চয় ছ একার, চয় ছ একার দন্ত ন, চ ছ, ছ ইত্যাদি থাকবে। ঠিক আছে? না, আমরা শুধু অ্যাডভার্টাইজমেন্ট, সবচেয়ে কম অ্যাডভার্টাইজমেন্ট, রাইট? আমাদের কোর্সে দেখবেন কোনো ডেমো ক্লাস নাই, লোকজন আমাদের গালিগালাজ করে, এই ভাই ডেমো ক্লাস দেয় না। বললাম যে ঠিক আছে, ক্লাসে আসো বাবু, কথা হবে। তো বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন, চয় ছয় একার, চয় ছয় একার দন্ত ন, চয় ছ, ছ ইত্যাদি থাকবে। ইংরেজিতে থাকবে নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, এট প্রেজেন্ট, ডে বাই ডে, রিপিটেডলি ইত্যাদি থাকতে পারে। সো এটার বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, ভার্বের সাথে আইএনজি। আপনাদের কাজ কি বলেন তো? স্ট্রাকচার মুখস্থ করতে বলেছি। জাস্ট আপনাকে এই প্রাথমিক তথ্য যেখানে লেখা আছে এইটুকু মুখস্থ করবেন। এটা আহামরি কষ্ট কিচ্ছু হবে না। একদিন কষ্ট করেন, দেখবেন যে ইংরেজি অর্ধেক আপনি শিখে ফেলছেন, 60% ইংলিশ কভার করা যায় শুধু ভার্ব জানলেই। আমি বলছি, মানে গ্যারান্টি দিয়ে বলছি আর কি, কোনো অ্যাডভার্টাইজমেন্ট না এটা। সো ওকে, তাহলে বাংলা ক্রিয়ার শেষে যদি তেছি, তেছো, তেছেন ইত্যাদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন বাড়িটি মেরামত করা হচ্ছে, তাহলে শেষে কি আছে? চয় ছয় একার, চয় ছয় একার। এখানে কলকাতার কেউ আছেন? নর্মালি আমাদের কোর্সে 10-15 জন থাকেই, এনিয়ন ফ্রম কলকাতা। কলকাতার লোকজন ছ উচ্চারণ করতে পারে না, বলে শিয়ালদা, হ্যাঁ, উড়িদ ছালা। মানে আমি পারি না অবশ্য, ওরা কঠিন, ওদের অ্যাকসেন্ট আর কি, ছ উচ্চারণ করতে পারে না। আছে আমাদের কোর্সে রেগুলার থাকেই, প্রতি ব্যাচে কেউ না কেউ আছে, এই ব্যাচে অনেকে ভর্তি হয়েছে। রাইটিং এ বেশি পাওয়া যায়, কলকাতা ইউনিভার্সিটির অনেকেই থাকে। তো বাড়িটি মেরামত করা হচ্ছে, দ্য হাউস ইজ বিং রিপেয়ার্ড। দেখেন বাড়িটি মেরামত করা হচ্ছে, তাহলে ছয় ছয় একার আছে, রাইট? ছয় ছয় একার থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে উপরে লেখা আছে। ছয় ছয় একার থাকলে দেন এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? দেখেন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস অ্যাম বিং, ইজ বিং, আর বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল। দুটাতেই অ্যাম ইজ আর আছে, একটাতে শুধু বিং যুক্ত হবে, রাইট? স্ট্রাকচার কিন্তু মুখস্থ করতে হবে, এর কোনো অল্টারনেটিভ নাই। এটুকু পারবেন তো নাকি? না, এটাও পারবেন না, এটা তো আর আমার হাতে নাই, এটা ইংরেজদের হাতে আছে।
সো বাড়িটি মেরামত করা হচ্ছে, দেখেন প্যাসিভ ভয়েস, কারণ বাড়ি নিজে নিজে মেরামত হচ্ছে না। আর এই যে এখন ভয়েস চেক করতে হচ্ছে না, আপনাদের দেখবেন যে 3 দিন পর থেকে আর ভয়েস চেকই করা লাগবে না, চোখ দিলে তাকালেই বলতে পারবেন এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, কারণ ব্রেন এটা অ্যাকসেপ্ট করে নিবে যে এইভাবে দেখতে হয়, জাস্ট এইটুকুই। প্যাসিভ, দ্য হাউস ইজ বিং রিপেয়ার্ড, অর্থাৎ ভার্বের সাথে আইনজি যুক্ত হবে এবং প্যাসিভ ভয়েস হবে, দ্য হাউস ইজ বিং রিপেয়ার্ড। এই স্ট্রাকচার আমরা কোথায় পেয়েছি? এই যে দেখেন এখানে দেয়া আছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যাম, বিং, ইজ বিং, আর বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল। তো সাবজেক্ট কি? দ্য হাউস, অ্যাম বিং ইজ বিং থেকে একটা বসবে, হাউসের সাথে ইজ বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল, রিপেয়ার্ড। ওকে, সো আমরা পেয়ে গেছি। কেন এটা আমি বললাম যে এই টেন্সটা শিখতে হবে? কারণটা বলি। কারণটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা অবশ্যই শিখতে হবে আজকেই, কারণ আমরা আগামী দিনে শীট থেকে পড়বো, সেখানে এই টেন্সটা পড়ানোর মতো সময় থাকবে না আর কি। এত বড় শীট, 1 মাস পড়া লাগার কথা নাকি? দেখি এই টেন্সটা দিয়েছি কিনা আমি। দেখেন, আমি বই পড়ছি, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু আমাদের জীবনের সবচেয়ে কঠিন টেন্সের একটা, কারণ 6-7 আমি স্টুডেন্টদের দেখেছি সবচেয়ে বেশি ভুল, মানে এটা দেখলেই তাদের মাথা ঘুরে যে কি একটা কঠিন বিষয়। ঠিক আছে, আমি বই পড়ছি, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? কিভাবে চিনলাম? 6 রশ্মি আছে, বৃষ্টি হচ্ছে। কারোর বৃষ্টি নামে গার্লফ্রেন্ড থাকলে আবার মার দিতে পারে আমার, বৃষ্টি জন্মাচ্ছে আর কি, লোকে বলবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে যে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ একটু আগে আমি পড়লাম যে 6 6 একার থাকবে, রাইট? মনে রাখবেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একই টেন্স। কি বলেছি? আবারও জটিল বিষয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একই জিনিস। কি জিনিস? একই জিনিস। দেখেন, যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সময় যুক্ত করি, কি যুক্ত করি? সময় যুক্ত করি। কি যুক্ত করতে হবে? সময়। আবার এক বুদ্ধিজীবী বলে পিরিয়ড অফ টাইম যুক্ত করতে হবে। আমরা সেটা না বলেই একেবারে বলি সময় যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? সময় টেলিভিশন। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সময় টেলিভিশন যুক্ত করলে এইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। কিরকম? আমি বই পড়ছি, ধরেন এইবার আমি একটা সময় যুক্ত করব, যে আমি সকাল 10টা থেকে, আমি বই পড়ছি সকাল 10টা থেকে, বা আমি সকাল 10টা থেকে বই পড়ছি। আমি এইভাবে দিলাম আর কি, বুঝে নিলে হবে যে আমি সকাল 10টা থেকে বই পড়ছি। দেখছেন আমি টাইম যুক্ত করেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখতে একই, শুধুমাত্র কি যুক্ত থাকবে? সময় যুক্ত থাকবে। তাহলে টেন্স কি কঠিন লাগবে? দেখেন কত সহজ একটা বিষয়, একবারে জটিল মটিল বানায় একই হয়ে যায়। জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে টাইম যুক্ত করে দিলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি হবে। আমি পড়ছি সকাল 10টা থেকে, আমি বই পড়ছি সকাল 10টা থেকে। এটার স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আচ্ছা ভাই, আপনারা যে টেলিভিশনদের ব্রোকার কেন বলেন? আপনি কি জানেন যে শেয়ার মার্কেটের সবচেয়ে সম্মানীয় লোকজন কারা? দালালরা। ঠিক আছে, এই যে দালালের, সরি দালাল শব্দটা একটু খারাপ হয়ে যায়, ব্রোকার বলতে হবে এটাকে, ঠিক আছে? সো এই ব্রোকাররা কিন্তু প্রচুর টাকার মালিক এবং হিউজ পরিমাণে ইনকাম করে। তারা যে লাইফ লিড করে, আপনি সেই লাইফ লিড করতে পারবেন না। তো দালালি করা যদি একটা স্কিল হয়, তাহলে তাদেরকে সম্মান দেওয়া উচিত না? এগুলো ব্রোকারটার কেন বলবেন? এটা চলবে কি করে? এই দেখো আবার কার নাম একটা বলে দিল, বাপের দোয়া ক্রিকেট একাদশে চলে গেছে। এগুলো বলবেন আপনারা ব্রো এজেন্ট বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন।
আমার ক্লাসে এগুলো করেন আপনারা না, পরে আমার লোকে মারে। এই যে পোলামাইন পলিটিক্যাল হয়ে গেল। আমি জাস্ট বললাম যে পুরা পৃথিবীতে দালালি একটা অন্যতম পেশা, এবং পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি দালালরা, সো এরে ওরে দালাল বলবেন না, বরং আপনি নিজেই হওয়ার চেষ্টা করুন, আরো কিছু বড়লোক হয়ে যান, এবং আমাকে কিছু পাঠিয়ে দিয়েন, যে আমি যেহেতু বুদ্ধিটা দিয়েছি। সুতরাং আমি বই পড়ছি সকাল 10টা থেকে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কি ভয়েস লাগবে না? ভয়েস অবশ্যই লাগবে, কিন্তু একটা আমি জিনিস বললাম, যে প্রত্যেকটা টেন্সেরই ভয়েস চেঞ্জ হবে, কিন্তু কিছু টেন্সের ভয়েস ব্যবহার করা হয় না, প্যাসিভ ব্যবহার করা হয় না সাধারণত। তো যেটা হয় না সেটা তো আমাদের শেখার দরকার নেই, আছে? জোর করে শেখার দরকার আছে? যেমন আই এম এ স্টুডেন্ট, এরও প্যাসিভ ভয়েস করা যায়, কিন্তু আই এম এ স্টুডেন্ট পৃথিবী থেকে প্যাসিভ ভয়েস করে না। এই যে তামিম হেটার দেখতেছি ভর্তি, ভাই এগুলো বললেন না, আমার কিন্তু পরে অ্যারেস্ট হয়ে যাবো বাড়ি থেকে। তো দেখেন, আমি সকাল 10টা থেকে বই পড়ছি, আমরা সময় যুক্ত করেছি, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আই হ্যাভ বিন রিডিং আ বুক সিন্স 10 a.m. মর্নিং লেখা লাগবে নাকি? কিছু লোক লিখবে না মর্নিং এখানে, বুদ্ধিজীবী আছে না। এম মানেই কিন্তু মর্নিং, ঠিক আছে? আবার কিছু লোকজন মর্নিং আছে যেহেতু লিখতে হবে। হ্যাঁ, এটা মর্নিং এম এর মধ্যেই আছে। এবার দেখেন বৃষ্টি হচ্ছে, তাহলে ইংরেজি কি? ইট ইজ রেইনিং, রাইট? না, অনেকে লিখবে বৃষ্টি ইজ হ্যাপেনিং। এটাও বাঙালিদের পক্ষে সম্ভব। বৃষ্টি পড়ছে, সুতরাং বৃষ্টি ইজ রিডিং, এটা কিন্তু কারেক্ট ইংলিশ। আমার কাছে এটা আমি ভুল মনে করি না, সঠিক। ইট ইজ রেইনিং, ওকে। এখন আব্দুল কালাম ভাই একটা শর্ট দিছে, বলছে বৃষ্টি ইজ বার্নিং। সেরা ভাই, নোবেল প্রাইজ গোস টু ইউ। সো দেখেন, 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, একই বাক্য না, কোনো চেঞ্জ আছে? শুধু আমরা সময় যুক্ত করেছি, তাহলে কি হবে? একজন বলে বৃষ্টি আর বললেন না, তার নাকি হৃদয়ে দুঃখ লাগছে। এই অদ্ভুত অদ্ভুত ঘটনা। আমার এক স্টুডেন্ট আছে পেছনে বসে, তারও দুঃখ লাগছে। 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যান আওয়ার, অর 1 আওয়ার, যেটাই লেখেন একই জিনিস। এখন আমি কি বোঝাতে পেরেছি তাহলে? জুম ইউজার হ্যাজ হ্যাভ যখন হয় একই নিয়ম, ইজ যেখানে বসে ওখানেই হ্যাজ বসে, যেখানে আর বসে ওখানেই হ্যাভ বসে, ঠিক আছে, একই। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একই জিনিস? একজন বলে 11টা 22 বাজে, ভাই আপনাদের পড়াচ্ছি, লাভ কার, আমার না আপনার? আপনার। সো ক্লাসে মনোযোগ দেন। এর আগে আমি 6 ঘন্টা ক্লাস নিছি, কেউ লিভ নেয় নাই, আপনারা একটু অতি অভদ্র, তো এই জন্য লিভ নেন আর কি। সো যাই হোক, নেক্সটে তো আর পাচ্ছেন না, অনলাইনে পাবেন না, মানে রেকর্ডেড কোর্স করতে হবে। ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যান আওয়ার, ওকে। সো আমি এটা বুঝাতে পেরেছি যে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আপনাকে যেভাবে আমি পাস্ট সিম্পল টেন্সের সাথে পাস্ট পারফেক্ট টেন্স একই রকম লাগছে না, একদম সেম, কিন্তু এটাও সেম। শুধু ডিফারেন্সটা হচ্ছে যে একটা টাইম থাকবে, একটা টাইম থাকবে না। এখন ফর এবং সিন্স কোথায় বসবে, এটা নিয়ে আমাদের একটা টেনশন তৈরি হয়। টেনশনে কিছু নাই, যদি কোথাও লেখা থাকে কোনো কাজ কখন থেকে শুরু হচ্ছে, কি বলেছি? কোনো কাজ কখন থেকে শুরু হচ্ছে,
কোনো কাজ কখন থেকে শুরু হচ্ছে এরকম বুঝালে সিন্স বসবে। সিন্স বসে বিগিনিং টাইমের আগে, অর্থাৎ কোনো কাজ শুরুর সময় বুঝালে সিন্স বসে। আর কোনো কাজ কত সময় ধরে চলছিল বোঝালে ফর বসে। কি বলেছি? শুরুর সময় বোঝালে সিন্স, কত সময় ধরে চলছিল বোঝালে ফর। এগুলোর অ্যাক্টিভ প্যাসিভ আছে, প্যাসিভ সাধারণত ব্যবহার করা হয় না। তো প্যাসিভ শিখতে তো আহামরি কিছু না, শুধু স্ট্রাকচার জানলেই হচ্ছে, আর তো সব জানেনি। সো দেখেন, 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এখানে কোনো কাজ কত সময় ধরে হচ্ছে এটা বোঝাচ্ছে, রাইট? তাহলে কোনো কাজ শুরুর সময় বোঝালে কি হবে? সিন্স। কোনো কাজ কত সময় ধরে হচ্ছে বোঝালে ফর। আর আর ভুলে যাবেন শুরুর সময়। ভাই আমি পড়তেছি কবে থেকে? সকাল থেকে। আমি 10 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি, অশ্বতরের মতো দাঁড়িয়ে আছি এই পথ তোমার মতো পথিকের জন্য প্রতীক্ষমান। ঠিক আছে, এই যে 10 বছর আগে থেকে, 10 বছর ধরে, তাহলে ফর। আমি 2021 সাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তাহলে 2021 সাল থেকে এটা কি শুরুর সময় না কত সময়? কোনটা? কোনো কাজ কত সময় ধরে হচ্ছে, তাহলে কত সময় বলতে বছর টছর ইত্যাদি থাকবে। 2021 সাল থেকে এটা কি শুরুর সময় না শেষ সময়? শুরুর সময় এটা। মানে কবি হিসেবে এরা আমাকে অপমান করলো। আমার কবিতা কিন্তু বিশ্ববিখ্যাত কবিতা আছে, কিছুদিন আগে টেলিভিশনে অন এয়ার হয়েছে কবিতা। এত সোজা নাকি? যাই হোক, নিজে নিজেকে না পচায়। তাহলে কখন থেকে শুরু হচ্ছে বোঝালে, কখন থেকে শুরু হচ্ছে বোঝালে কি হবে? সিন্স। আর কত সময় ধরে চলছে বোঝালে ফর। এটা আমি কোথায় লিখে দিয়েছি? এই শিটে দেখেন, সময় উল্লেখ করার নিয়ম বলে দিয়েছে একদম ধাপে ধাপে, যে দেখেন কোনো কাজ কত সময় ধরে চলছিল বোঝালে ফর, কোনো কাজ শুরুর সময় বোঝালে মানে কখন থেকে শুরু হলো এটুকু বোঝালে সিন্স বসে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা 2টা প্রশ্ন নিব আজকে, যেহেতু আমরা অনেক সময় ক্রস করেছি। এখন টেন্সের আরো ক্লাস হবে আগামীতে, আর একটা ক্লাস হবে। সো ওই ক্লাসে আমরা দীর্ঘ প্রশ্ন নিব। কোনো সমস্যা থাকলে তখন বলতে পারবেন, আর প্রশ্ন করার তো সময়ই আছে। সো আমরা আপনাকে আনমিউট করার সুযোগ দিচ্ছি, কতদিনের মতো ইয়া করেন না, একজন আরেকজনের উপরে লাফালাফি